আজকের ক্লাসে আমরা চেষ্টা করব কি ইমপ্রুভমেন্টের প্রবলেম নিয়ে আলোচনা করার। তো চেষ্টা করব, আগের দিন 30টা প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে চেষ্টা করব যত বেশি প্রবলেম নিয়ে আলোচনা করা যায় এই ক্লাসের মধ্যে। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে, 31 দাগ বলছে দ্য রেজিস্ট্রার অব কোঅপারেটিভ সোসাইটিস। তাহলে এটা একটা সংস্থা। কোঅপারেটিভ মানে কি? কোঅপারেটিভ মানে হচ্ছে সমবায় বা সহযোগী, ঠিক আছে? সমবায়, বিভিন্ন সমবায় সংস্থা থাকে, তো এরকমই একটা সংস্থা সমবায় বা সহযোগী। হ্যাঁ, তো এটা একটা সংস্থা কোঅপারেটিভ যারা অন্যকে সাহায্য করে থাকে, এরকম একটা সংস্থার যে রেজিস্ট্রার। তাহলে অফ প্রিপোজিশনের আগেরটা আমাদের কি হবে? সাবজেক্ট হবে। তাহলে রেজিস্ট্রার একজন, ঠিক আছে? তো এই সংস্থাটার রেজিস্ট্রার একজন সিঙ্গুলার, তাহলে কিন্তু আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হওয়া উচিত। মানে কি, সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে? সাবজেক্ট সিঙ্গুলার। হ্যাঁ, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে রেজিস্ট্রার হচ্ছে প্রিপোজিশনের আগেরটা আমাদের সাবজেক্ট হয় সবসময়। সাবজেক্টের সাথে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগেরটা আমাদের সাবজেক্ট হবে। তাহলে রেজিস্ট্রার আমাদের হচ্ছে সাবজেক্ট একজন। তাহলে হ্যাভ প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ হবে। তো মিনিংটা দেখে নেবো কি বলছে। দ্য রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিসের যে রেজিস্ট্রার হ্যাজ রিসেন্টলি কন্ডাক্টেড, সাম্প্রতিক তিনি কন্ডাক্ট করেছেন, সাম্প্রতিক তিনি কন্ডাক্ট করেছেন, পরিচালনা করেছেন অ্যান ইন্টারনাল এনকোয়ারি, একটা আভ্যন্তরীণ একটা তদন্ত তিনি পরিচালনা করেছেন। তাহলে হ্যাভটা হ্যাজ হবে। অপশন দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাজ রিসেন্টলি কন্ডাক্টেড, সাবজেক্ট সিঙ্গুলার, হ্যাজ রিসেন্টলি কন্ডাক্টেড। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। দেখো হ্যাজ রয়েছে, হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম V3 থাকা মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। তার বাংলা মিনিংগুলো কী হবে? আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ গান, আমি গেছি। আই হ্যাভ কাম, আমি এসেছি। আই হ্যাভ রিড মানে আমি পড়েছি। ওকে, তো এরকম প্রেজেন্ট পারফেক্টের বাংলা মিনিংগুলো এরকম হয়। আমি এসেছি, আমি গিয়েছি, আমি খেলেছি, আমি বলেছি। তো এবার চলো নেক্সট 32 কী বলছে দেখো। 32 বলছে যে, হ্যাঁ 32 কী বলছে? 32 বলছে রেকর্ডস হ্যাভ শোন। দেখো রেকর্ডস, একের বেশি সাবজেক্ট হলে কী হবে? হ্যাজ হবে না, হ্যাভ হবে। তো রেকর্ডস হ্যাভ শোন, রেকর্ডস এটা দেখিয়েছে দ্যাট যে দ্য স্ক্যাম মানে কেলেঙ্কারি, এই স্ক্যামটি হ্যাজ বিন গোয়িং অন। দ্য স্ক্যাম সাবজেক্ট সিঙ্গুলার, দেখো ভার্বও সিঙ্গুলার, হ্যাজ দিয়েছি। তাহলে দ্য স্ক্যাম কেলেঙ্কারিটি হ্যাজ বিন গোয়িং অন, চলছে ফর অ্যাটলিস্ট 10 years, 10 বছর ধরে। তাহলে কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে চলছে, বর্তমানে হলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বর্তমানে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আর অতীতে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে বর্তমানের কথা বলেছি, 10 বছর ধরে এখনও চলছে। এবং বর্তমান কেন বুঝলাম? দেখো হ্যাভ রয়েছে, হ্যাভ প্রেজেন্ট টেন্স, তাহলে পুরো বাক্যটা কী হবে? প্রেজেন্ট টেন্সেই হবে। তাহলে এই বাক্যে কোনো ভুল নেই, নো এরর। কি বলেছে? রেকর্ডস হ্যাভ শোন, রেকর্ডস দেখিয়েছে দ্যাট যে দ্য স্ক্যাম, এই কেলেঙ্কারিটা হ্যাজ বিন গোয়িং অন, চলছে অনেক সময় ধরে। কত সময় ধরে? ফর অ্যাটলিস্ট 10 years, 10 বছর ধরে। তাহলে এখানে কি হবে? নো ইমপ্রুভমেন্ট হবে। ই ইজ দ্য কারেক্ট আনসার, নো ইমপ্রুভমেন্ট। এবার যাবো 33 কি বলছে দেখো। হ্যাঁ 33 বলছে যে দে উড হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড। বাক্য পড়ে তোমাকে আগে বাক্যটা বুঝতে হবে যে বাক্যের সেন্সটা আমাদের অ্যাক্টিভ না প্যাসিভ। এগুলো হচ্ছে বেসিক জিনিস, পড়ে তোমাকে বুঝতে হবে। এবং এটা তখনই বুঝতে পারবে যখন তুমি বাক্যের মানেটা বুঝতে পারবে এবং কি বলতে চেয়েছে সেটা বুঝতে পারবে। কি বলেছে? দে উড হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড ইয়োর এফোর্টস, মানে বলতে চেয়েছে কিন্তু এখানে তারা তোমার ইফোর্টটা, তোমার প্রচেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারতো, মানে তারিফ করতে পারতো। ওকে, ইফ ইউ হ্যাড ইনফর্ম দেম, যদি তুমি তাদেরকে ইনফর্ম করতে। এখান থেকে শর্টে একটা নিয়ম বলে দিই, সেটা কি? সেটা হচ্ছে ইফের সাথে যদি হ্যাড প্লাস V3 থাকে, তাহলে বাক্যের অন্য অংশে কি হবে? উড হ্যাভ। বাক্যের অন্য অংশে WOULD, উড হ্যাভ। আর এর সঙ্গে তো ভার্বের থার্ড ফর্ম থাকবেই। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো কিন্তু বসবে। এটা হচ্ছে নিয়ম, মাইট হ্যাভ। ঠিক আছে, তাহলে ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো বসবে। এবং এই সমস্ত বাক্যগুলোর মিনিং কীরকম হয়, বাংলা অর্থ কেমন হয়? যদি তিনি আসতেন আমি খুশি হতাম, আমি যদি সেখানে যেতাম তারা খুশি হতো, আমি যদি একটু ভালো করে পড়াশুনো করতাম তাহলে আরেকটু ভালো রেজাল্ট করতাম,
এই রকম ধরনের বাক্যগুলো এইভাবে হয় এবং এটাকে আমরা কন্ডিশনাল বাক্য বলে থাকি, যেটা অ্যাকচুয়ালি আসলে হয়নি, অতীতে হয়নি। কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, এবং অতীতে হতে পারতেও কিন্তু হয়নি, সেই বাক্যগুলো আমরা এরকম, একটা হচ্ছে ইফের সঙ্গে হ্যাড ভি3 দেবো, আর অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দেবো। তো ঠিক আছে, তাহলে এখানে বাক্যের মিনিং কী বলেছে, তারা করতে পারতো। এবার এখানে দেখো বিনটা দিয়ে গন্ডগোলটা করেছে। বিন মানে কি, প্যাসিভ। বিন মানে হচ্ছে কি প্যাসিভ। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, তাদেরকে কিন্তু তারিফ করা হয়নি, তারা তোমার ইফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট, তারিফ করতে পারতো, প্রশংসা করতে পারতো। তাহলে বিনটা দেওয়ার দরকার নেই, বিন দিলে প্যাসিভ হয়ে যাবে, মিনিং হবে তাদেরকে অন্য কেউ প্রশংসা করছে, কিন্তু সেটা তো নয়, তারা নিজেরা তোমার ইফোর্টকে প্রশংসা করছে। তাহলে কি হবে, দে উড হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড, বিনটা কাটা, দে উড হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড, তারা অ্যাপ্রিসিয়েট করতো ইয়োর এফোর্টস, তোমার প্রচেষ্টাকে, ইফ ইউ হ্যাড ইনফর্ম দেম, যদি তুমি তাদেরকে ইনফর্ম করতে। তাহলে বিনটা এখানে বাদ, কারণ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা বোঝাচ্ছে না। ওকে, হ্যাঁ, এবার নেক্সট কী বলছে, আচ্ছা হ্যাঁ, ভালো করে বুঝে নাও। দেখো এই দুটো বাক্যের মধ্যে খুব ডিফারেন্স আছে। একটা আমি বললাম কি, আই হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড, APPRECIATED, I have appreciated you, একটা বাক্য, ফুল স্টপ। আর একটা বাক্য কি বলছে দেখো, আর একটা বাক্য বলছে I have been appreciated, APPRECIATED, I have been appreciated by you। এই দুটো বাক্য কিন্তু প্রচুর ডিফারেন্ট, প্রচুর আলাদা। একটা বলছে দেখো আই হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কি আই হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড ইউ, আমি অ্যাপ্রিসিয়েট করেছি তোমাকে। আর দ্বিতীয় বাক্যের মিনিং কী হচ্ছে, এটা প্যাসিভ, এটা কিন্তু অ্যাক্টিভ। এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ, আর এই বাক্যটা হচ্ছে কি, এই বাক্যটা হচ্ছে প্যাসিভ, PASSIVE, প্যাসিভ। তাহলে প্রথম বাক্যের মিনিং কী হচ্ছে, আই হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড ইউ, মানে সাবজেক্ট আমি নিজেই কাজটা করছি, আমি অ্যাপ্রিসিয়েট করছি তোমাকে, তারিফ করেছি তোমাকে। আর দ্বিতীয় বাক্য কি বলছে, আই হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড, মানে আমাকে, বিন দিয়েছি মানে প্যাসিভ হয়ে গেছে, আই হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড, আমাকে তারিফ করা হয়েছে, বাই ইউ, তোমার দ্বারা, মানে তুমি আমাকে অন্য আরেকজন তারিফ করেছে। তাহলে এটা অ্যাক্টিভ প্রথমেরটা, দ্বিতীয়টা কিন্তু প্যাসিভ, বিন দিলেই প্যাসিভ হয়ে যাবে। বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম মানেই প্যাসিভ, এবং মিনিংটাও, বাংলা মিনিংটাও উল্টে যাবে। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 34 দাগ কি বলছে, হি টুক এ লঙ্গার টাইম, সে নিয়েছিল লঙ্গার টাইম, অনেক দীর্ঘ সময়, টু রিড দ্য টেক্সট, টু রিড মানে পড়তে, দ্য টেক্সটটা, ফর, কারণ, এখানে ফরের মানে কিন্তু জন্য না, ফর দিয়ে যখন বাক্য যুক্ত হবে, ঠিক আছে, কনজাংশন হিসাবে, ফর যখন কনজাংশন হিসাবে ইউজ হবে, তখন ফরের মানে জন্য হবে না, ফরের মানে হবে কি, কারণ, মানে বিকজ, BECAUSE, বিকজ। ওকে, তাহলে এখানে ফর কনজাংশন দুটো বাক্যকে যুক্ত করছে, তাহলে ফরের মানে কিন্তু কারণ, বিকজ। তাহলে কী বলছে, হি টুক এ লঙ্গার টাইম, সে অনেক বেশি সময় নিয়েছিল, টু রিড দ্য টেক্সটটা পড়তে, বিকজ হি ওয়ান্টেড টু গো অ্যাবাউট ইট কেয়ারফুলি, কারণ সে চেয়েছিল এটাকে ভালো করে পড়তে, ভালো করে মধ্যে দিয়ে যেতে, ভালো করে যাচাই করতে, ঠিক আছে। তো সেই যাচাই করা, ভালো করে পড়া, সেটার ইংলিশ কি, গো অ্যাবাউট না, সেটার ফ্রেজাল ভার্বটা হচ্ছে গো থ্রু, মানে রিড কেয়ারফুলি, গো থ্রু, THROUGH, গো থ্রু একটা ফ্রেজাল ভার্ব, যার মিনিং কি, মিনিং হচ্ছে রিড কেয়ারফুলি, রিড কেয়ারফুলি, CAREFULLY, রিড কেয়ারফুলি, গো থ্রু ফ্রেজাল ভার্বের মিনিং হচ্ছে রিড কেয়ারফুলি, ঠিক আছে। তো অপশান দেখবো কি বলেছে, গো অ্যাবাউট হবে না, হ্যাঁ, তো কি বলেছে দেখো, অপশান গো থ্রু কেয়ারফুলি, আচ্ছা গো থ্রু ইট কেয়ারফুলি, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সি, ঠিক আছে। হ্যাঁ, সি অপশানে কী বলেছে দেখো, গো থ্রু ইট কেয়ারফুলি, হি টুক আ লঙ্গার টাইম টু রিড দ্য টেক্সট, বিকজ হি ওয়ান্টেড টু গো অ্যাবাউট, উঠে গিয়ে হবে গো থ্রু ইট, এর মধ্যে দিয়ে যেতে চেয়েছিল, পড়তে চেয়েছিল এটাকে কেয়ারফুলি, যত্ন সহকারে। তাহলে গো থ্রু মানে রিড কেয়ারফুলি, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 35 কী বলছে দেখো, 35 বলছে, হি ওন্ট টেল ইউ হিজ প্রবলেম, ওন্ট মানে হচ্ছে উইল নট, ওন্ট মানে কি, উইল নটকে শর্ট ফর্মে আমরা বলবো ওন্ট, ঠিক আছে, কন্ট্রাকশন বলে এগুলোকে। তাহলে হি উইল নট টেল ইউ, সে তোমাকে বলবে না হিজ প্রবলেম, তার প্রবলেম, আনলেসের মানে কি, আনলেসের মানে হচ্ছে যদি না ইউ এগ্রি অফ হেল্পিং হিম,
যদি না তুমি তাকে সাহায্য করতে রাজি হও, ঠিক আছে? তাহলে এগ্রি অফ হবে না, এগ্রি, আচ্ছা অপশন দেখে নাও, এগ্রি টু হবে, এগ্রি টু হেল্প হিম। হি ওন্ট হি উইল নট টেল ইউ হিজ প্রবলেম, সে তোমাকে তার সমস্যা বলবে না আনলেস, যদি না তুমি রাজি হও তাকে হেল্প করতে রাজি হও। তাহলে করতে মানে কি, তে আসছে মানে টু আসবে, আর ইনফিনিটিভ টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, মিনিং হবে করতে, ঠিক আছে? টু ডু। হ্যাঁ, বা টু এখানে সাহায্য করতে, তাহলে সাহায্য করা ইংলিশ হেল্প, তাহলে টুর পরে হেল্প বসবে। তাহলে হি ওন্ট টেল ইউ হিজ প্রবলেম আনলেস ইউ এগ্রি টু হেল্প হিম, বি ইজ দ্য কারেক্ট আনসার। এগ্রি টু হেল্প হিম আনলেস ইউ এগ্রি টু হেল্প হিম, যদি না তুমি এগ্রি রাজি হও টু হেল্প সাহায্য করতে হিম তাকে। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এখানে ইনফিনিটিভের কনস্ট্রাকশন, ইনফিনিটিভ আসবে, আর ইনফিনিটিভ করতে গেলে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার যাবো নেক্সট 36 দাগ কি বলছে দেখো, বলছে ইট ওয়াজ সো ডার্ক, এটা এতটাই অন্ধকার ছিল, দ্যাট দ্য চিলড্রেন, শিশুরা, ওয়ার টেরিবলি ফ্রাইটেন্ড। ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, একজন, তাহলে কি হয়েছে, ইট সিঙ্গুলার হলে অতীতকালে আমাদের ওয়াজই বসবে, তাহলে ওয়াজ দিয়েছি আমরা। ইট ওয়াজ সো ডার্ক, এতটাই অন্ধকার ছিল, দ্যাট সোর সঙ্গে দেখো দ্যাট বসে কনজাংশন হিসাবে, সো দ্যাট, যে দ্য চিলড্রেন, শিশুরা, একের বেশি, তাহলে ওয়্যারই বসবে অতীতকালে, ওয়াজ বসবে না, ওয়্যার ঠিকই আছে, যে শিশুরা ওয়্যার টেরিবলি, ভয়ানকভাবে, ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেছিলো, বাক্যের মধ্যে কোনো ইরর নেই। চিলড্রেন একের বেশি, তাহলে ওয়্যারই হবে, ওয়্যার টেরিবলি ফ্রাইটেন্ড, নো ইমপ্রুভমেন্ট। ওকে, হ্যাঁ, এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, তাহলে এটা কী হবে, এটা কিন্তু ই হবে, নো ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, এবার 37 দাগ কী বলছে দেখো, 37 দাগ বলছে যে হি হ্যাড অ্যাফ্রেড অফ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, বলছে সে অ্যাফ্রেড মানে বলতে চেয়েছিল সে ভয় পেয়ে গেছিলো, অ্যাফ্রেড সে ভয় পেয়ে গেছিলো, কিসের জন্য ভয় পেয়ে গেছিলো, দ্য স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, যে সাউন্ড শব্দ, সেই শব্দের জন্য ভয় পেয়ে গেছিলো, অফ দ্য ওয়েভস মানে তরঙ্গের যে আর কি অদ্ভুত শব্দ, সেই শব্দের কারণে সে ভয় পেয়ে গেছিলো, ঠিক আছে? তো এই অ্যাফ্রেড শব্দটা আমরা কীভাবে বাক্যে ইউজ করি, ঠিক আছে? আমি বললাম আমি ভীত হওয়া, বি ভার্বের সঙ্গে অ্যাফ্রেড শব্দটা ইউজ হয়। আই অ্যাম অ্যাফ্রেড, অ্যাফ্রেডটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, ঠিক আছে? অ্যাফ্রেড অফ, তাহলে আমি বলতে পারি আই অ্যাম অ্যাফ্রেড অফ দিস, বা আই অ্যাম অ্যাফ্রেড অফ দিস ম্যান, তাহলে বি ভার্বের সঙ্গে সবসময় অ্যাফ্রেড কথাটা বসবে, কারণ হওয়ার সঙ্গে আমি হয়েছিলাম ভীত, আমি হই ভীত, আমি হব ভীত, ঠিক আছে? তো হ্যাডের সঙ্গে বসবে না, কারণ অ্যাফ্রেডটা এখানে ভার্ব নয়, অ্যাফ্রেডটা অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে হওয়া ভার্ব লাগবে, হওয়া ভার্ব বলতে কি, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। তো পাস্ট টেন্সে কী হবে, ওয়াজ, যদি পাস্ট টেন্সে হি, কারণ কি হি থার্ড পারসন সিঙ্গুলার, একজন, তাহলে অতীতকালে হওয়া ভার্ব ওয়াজ হবে, একের বেশি হলে কি হতো, ওয়্যার হতো, একের বেশি হলে ওয়্যার, হি যেহেতু একজন তাহলে ওয়াজ হবে। তাহলে কি বলবো, হি ওয়াজ অ্যাফ্রেড অফ, ঠিক আছে, প্রিপোজিশন অ্যাফ্রেডের পরে অফ বসে, তাহলে হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অফ দ্য ওয়েভস। ওকে, তাহলে দেখো কোথায় আছে, হ্যাঁ, তো আছে হচ্ছে ডি দাগে, ডি দেখো আছে, হি ওয়াজ অ্যাফ্রেড, আচ্ছা ডি দাগে নেই, হি ওয়াজ অ্যাফ্রেড অফ, এ দাগ, ডি দাগে বাই আছে প্রিপোজিশন, কিন্তু অফ হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার, হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অফ দ্য ওয়েভ, ঠিক আছে? তাহলে অ্যাফ্রেড অ্যাডজেক্টিভটা সবসময় কী হবে, বি ভার্বের সঙ্গে বসবে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ ভীত হওয়া বোঝায়, সেই কারণে বি ভার্বের সঙ্গে আমরা বসাবো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে চলো, নেক্সট কোয়েশ্চেন কী বলছে, নেক্সট কোয়েশ্চেন 38 দাগ বলছে কি, দ্য স্টোলেন গান, সেই চুরি হয়ে যাওয়া বন্দুকটা, ওয়াজ ফাউন্ড, খুঁজে পাওয়া গেছিল, এবং সেটা কি অবস্থায় খুঁজে পাওয়া গেছিল, লেইং, রাখা অবস্থায়, আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, সেই বট গাছের নিচে শুয়ে রাখা অবস্থায় খুঁজে পাওয়া গেছিল, ঠিক আছে? হ্যাঁ, তো কি বলেছে দেখো, দ্য স্টোলেন গান, একটাই গান, প্যাসিভ, দেখো ওয়াজ ফাউন্ড, যে কোনো বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর হচ্ছে ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে কি, সেটা কি, সেটা হচ্ছে প্যাসিভ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে থার্ড ফর্ম থাকা মানে সেটা কি হবে, প্যাসিভ হবে, প্যাসিভ বাক্য, ঠিক আছে? মানে কাজটা অন্য কারোর দ্বারা হয়েছিল। তাহলে দ্য স্টোলেন গান, সেই চুরি হয়ে যাওয়া বন্দুকটা, ওয়াজ ফাউন্ড, খুঁজে পাওয়া গেছিল, বাই সামবাডি, বাই সামওয়ান, বাই এ টিম, ঠিক আছে? সেটা দেওয়া নেই, এবং সেটা কোথায় রাখা ছিল, রাখা অবস্থা, লাইং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি, বাক্যের মধ্যে কোনো ভুল নেই। আর এখানে যে লাইং আছে এটা কিন্তু ইনফিনিটিভ উইদাউট টু, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? বেয়ার ইনফিনিটিভ,
ইনফিনিটিভ, এটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করবো। বেয়ার ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভে সাধারণত কী হয়, ইনফিনিটিভে সাধারণত কী হয়, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু কিছু কিছু জায়গায় ইনফিনিটিভ থাকে কিন্তু টু থাকে না, কিন্তু সেন্সটা কিন্তু ইনফিনিটিভের মতোই হবে। যেমন ধরো আমি দুটো বাক্য বলি, আচ্ছা একটু মুছে দিই, ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, তো কী বলছে দেখো, ধরো আমি বললাম আমি তাকে খেলতে দেখেছিলাম, আই স দেখেছিলাম, আই স হিম, তাকে আই স হিম। এবার এখানে আমি টু প্লে না বলে অ্যাকচুয়ালি খেলতে, তে বললে কি হবে, তে বললে টু আর ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, এটা তো হওয়া উচিত। তো কিছু কিছু জায়গায় কী হবে, কিছু কিছু ভার্বের পরে আমাদের এই টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এই কনস্ট্রাকশনটা বসে না, ডাইরেক্ট ভার্বের আইএনজি বসে। তাহলে আই স হিম প্লেয়িং বলবো, আই স হিম প্লেয়িং, আই স হিম প্লেয়িং, এর মানে কিন্তু এই টু প্লে আর প্লেয়িং সেম মিনিং, ঠিক আছে। শুধু এখানে বেয়ার ইনফিনিটিভ কেন বলছি, টু নেই, টু আর ভার্বের ফার্স্ট ফর্ম নেই, আইএনজি ফর্মের মধ্যেই কিন্তু তে ব্যাপারটা আসছে এবং ইনফিনিটিভের পুরো ব্যাপারটা এসে যাচ্ছে, সেই কারণে এটাকে বলবো বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ উইদাউট টু। একটা ইনফিনিটিভ উইথ টু আর একটা ইনফিনিটিভ উইদাউট টু, এটা বিশেষ যেখানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট কেস সেখানে সেখানে বসবে। তাহলে আই স হিম প্লেয়িং, আমি তাকে খেলতে দেখেছিলাম, এখানে কোনো টু প্লে বসছে না, তাহলে এটাকেই বলবো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেখানে ইনফিনিটিভ হবে কিন্তু টু ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, সেটাকে বলবো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ঠিক ঠিক যেমনটা এখানে হয়েছে, দ্য স্টোলেন গান ওয়াজ ফাউন্ড টু লে, সেটাকে না করে আমরা লেইং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো ভুল নেই, কারণ স্টোলেন গান একটা, ওয়াজ খুঁজে পাওয়া গেছিলো, ফাউন্ড প্যাসিভ, রাখা অবস্থায় আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি, বট গাছের নিচে, কোনো ভুল নেই, নো ইম্প্রুভমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, হ্যাঁ 39 কী বলেছে দেখো, 39 বলছে যে, হ্যাঁ 39 বলছে দে হ্যাড বিন টেকিং দ্য সেম মেডিসিন, তারা অনেক সময় ধরে নিচ্ছিল। দেখো হ্যাড বিন, হ্যাডের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে মিনিং কী হবে, তারা অনেক সময় ধরে কাজটা করছিল। দে হ্যাড বিন টেকিং, তারা খাচ্ছিল বা নিচ্ছিল, দ্য সেম মেডিসিন, একই ওষুধ, ফর দ্য লাস্ট 3 years, শেষ 3 বছর ধরে। তাহলে অতীতে কোনো কাজ অনেক সময় ধরে চলছিল বলেছে বলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়েছে, এখানেও কিন্তু কোনো ভুল নেই, নো ইম্প্রুভমেন্ট। বর্তমানে বললে প্রেজেন্টে কোনো কাজ অনেক সময় ধরে চলছে বললে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতে বললে কী হবে, অতীতে বললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলছিল, দে হ্যাড বিন টেকিং দ্য সেম মেডিসিন ফর দ্য লাস্ট 3 years, কোনো ভুল নেই। ওকে, এবার চলো নেক্সট পরের কোয়েশ্চেনে। তো এই টেন্সের ব্যাপারটা তোমাদের কিন্তু পুরো বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। তো 40 দাগ কী বলেছে দেখো, 40 দাগ বলছে দ্য ল্যাডার মানে মই উইল বি কোল্যাপস। দেখো উইল মোডাল ভার্বের পরে বি ভার্ব দেওয়া মানেই হয় আইএনজি করতে হবে, মেন ভার্বের সাথে আইএনজি, তাহলে বাক্যটা অ্যাক্টিভ হবে। উইল মোডাল ভার্বের পরে বি দিয়ে হয় ভার্বের আইএনজি করতে হবে, আইএনজি করলে সেটা কী হবে, সেটা হবে হচ্ছে অ্যাক্টিভ, সেটা হবে অ্যাক্টিভ বাক্য। আর যদি বির পরে মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম দিয়ে V3, তাহলে কী হবে, সেটা হবে কি প্যাসিভ বাক্য, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, দ্য ল্যাডার উইল বি কোল্যাপসড, মানে ধসে পড়া, কোনো কিছু ধসে পড়ে, ব্রিজটা এই মইটা নিজে একা একা ধসে পড়বে বা ভেঙে পড়বে, ঠিক আছে। ইফ ইউ পুশ দ্য ওয়াল, যদি তুমি দেয়ালটাকে ঠেলা দাও, উইথ বোথ দ্য হ্যান্ডস, তোমার দু হাত দিয়ে যদি দেয়ালটাকে ঠেলা দাও, তাহলে কী হবে, দ্য ল্যাডার মইটা বা সিঁড়িটা কী হবে, কোল্যাপস ভেঙে পড়বে। তাহলে এখানে ল্যাডার নিজে একা একাই ভেঙে পড়বে, এখানে কারো দ্বারা ভেঙে পড়বে না, তাহলে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করতে গেলে আমাদের বি দেওয়ার দরকার নেই। দ্য ল্যাডার উইল কোল্যাপস, ল্যাডারটা ভেঙে পড়বে, ধসে পড়বে, ইফ ইউ পুশ দ্য ওয়াল উইথ বোথ হ্যান্ডস। তাহলে দেখো উইল কোল্যাপস, এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, দ্য ল্যাডার উইল কোল্যাপস, ল্যাডারটা ভেঙে পড়বে। আর প্যাসিভ করলে আমরা বি দিয়ে থার্ড ফর্ম করবো, আর কন্টিনিউয়াস করলে তখন মোডাল ভার্বের পরে বি দিয়ে আমরা ভার্বের আইএনজি করবো। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। এবার চলো 41 কী বলছে দেখো, হ্যাঁ 41 বলছে যে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, দ্যাট হি হ্যাড নট অট টু ডু দ্যাট টু মি, মানে বলতে চেয়েছে আমি তাকে বলেছিলাম যে তার এটা আমার সাথে করা উচিত হয়নি, ঠিক আছে। এ দেখো অটের সঙ্গে সবসময় টু আমরা দিই, OUGHT, অট্টুর মিনিং কি, অট্টুর মিনিং হচ্ছে শুড মানে উচিত, SHOULD। এবার কিছু কিছু বাক্য আছে যখন আমরা এইরকমভাবে মানে অতীতে কোনো কাজ আমাদের করা উচিত ছিল আমরা করিনি, সেক্ষেত্রে আমরা বাক্যগুলোর ফরমেশন কি করব, শুড হ্যাভ। আমি বললাম আমার সেখানে যাওয়া উচিত ছিল, আমি বাক্যটা কি বলবো, তাহলে অতীতে কোনো কাজ করা উচিত ছিল সেটা আমি
করিনি। বাক্যগুলো কীভাবে বলবো দেখো, আই শুড হ্যাভ নাহলে অট টু হ্যাভ, ঠিক আছে, SHOULD, আই শুড হ্যাভ গান, আই শুড হ্যাভ গান দেয়ার, আই শুড হ্যাভ গান দেয়ার, মিনিং কী হবে, আমার উচিত ছিল যাওয়া, আই শুড হ্যাভ গান দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল না। অ্যাফার্মেটিভ হ্যাবোধকে কোনো নট আনবো না, আর নেগেটিভে কী হবে, এখানে একটা নট আনবো, আই শুড নট হ্যাভ গান দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল না। ঠিক এখানে শুড দিয়ে ইউজ করেছি, আমরা অট টু দিয়েও ইউজ করতে পারবো। ধরো আমি বললাম আই অট টু হ্যাভ গান দেয়ার, আই অট টু, সেম জিনিস, কারণ অট টু মানেই তো তোমার শুড, আই অট টু হ্যাভ ডান, আই অট টু হ্যাভ ডান দ্যাট, আই অট টু হ্যাভ ডান দ্যাট, আমার সেটা করা উচিত ছিল, ঠিক আছে। আর যদি না বলি তাহলে অট নট টু, অটের পরে একটা নট দিয়ে দেবো। নেগেটিভ বাক্য, হ্যাবোধক বললে নট দেওয়া লাগবে না, না বোধক হলে নট লাগবে, আই অট নট টু হ্যাভ ডান দ্যাট, ওকে। তাহলে এইটা অতীতে আমার কোনো কাজ করা উচিত ছিল না, সেই রকম বললে আমরা এইভাবে বাক্যগুলোকে ইউজ করবো, আই শুড হ্যাভ ডান দ্যাট, আই শুড নট হ্যাভ ডান দ্যাট, বা আই অট টু হ্যাভ গান দেয়ার, বা আই অট টু হ্যাভ ডান দ্যাট, আই অট নট টু হ্যাভ ডান দ্যাট, ওকে। তো এখানে সেই ফরমেশনটা আমাদেরকে ইউজ করতে হবে। তো কি বলেছে দেখো এখানে, হ্যাঁ এখানে বলেছে যে 41 দাগ, হ্যাঁ বলছে আই টোল্ড হিম ক্লিয়ারলি, আমি তাকে পরিষ্কার করে বলেছিলাম দ্যাট হি, তাহলে হ্যাড নট, আবার এখানে অট টু এইসব হবে না, ঠিক আছে, এটা ভুল। তাহলে কী হবে, দ্যাট টু মি, মানে বলতে চাইছে তোমার সেটা আমার সঙ্গে করা উচিত হয়নি, তাহলে কী হবে, অট নট টু হ্যাভ, দেখো কোথায় আছে, অট নট টু হ্যাভ, সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে নট না দিলে কী হবে, উচিত ছিল, অট টু হ্যাভ ডান দ্যাট টু মি, তোমার ওটা আমার সঙ্গে করা উচিত ছিল, আর ছিল না বললে নট আনবো, অট নট টু হ্যাভ ডান দ্যাট টু মি, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ এবার কি বলেছে দেখো, এবার বলেছে হচ্ছে 42 দাগ, 42 দাগ কি বলেছে, হ্যাভিং হ্যাড ইন দ্য ফরেন সার্ভিস, মানে বাইরে বিভিন্ন কাজে থাকার কারণে, মানে বলতে চেয়েছে যে হ্যাভিং হ্যাড ইন দ্য ফরেন সার্ভিসেস ফর এ লং টাইম, অনেক সময় ধরে বাইরের বিভিন্ন সার্ভিসে থাকার কারণে, বাইরের বিভিন্ন কাজে থাকার কারণে মিস্টার ভার্মা হ্যাজ মেড মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিস, হ্যাজ মেড, দেখো হ্যাজ মেড, হ্যাভ হ্যাজের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো, মানে কি হবে, করেছে, বলেছে, খেয়েছে, গেছে, তাই তো। তাহলে হ্যাজ মেড, মিস্টার ভার্মা হ্যাজ মেড, দেখা করেছে, সাক্ষাৎ করেছে, মেনি প্রমিনেন্ট, বিভিন্ন খ্যাতনামা, বিখ্যাত, প্রসিদ্ধ পার্সোনালিটিস, মানে ব্যক্তির সাথে দেখা করেছেন। তাহলে অনেক দিন ধরে আছেন, ভালো করে বোঝো, কোনো কাজ অনেক দিন ধরে আছে, তাহলে কী হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই বাক্যটা দুরকমভাবে ছিল, একটুখানি ভালো করে বুঝিয়ে দিতে পারো। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, দুটো বাক্যকে অ্যাডজাস্ট করে, দুটো বাক্যকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়েছে। বাক্য দুটো এরকম ছিল যে মিস্টার ভার্মা, আচ্ছা মিস্টার ভার্মা হ্যাজ বিন ইন ফরেন সার্ভিসেস ফর এ লং টাইম, আমি দিচ্ছি না, 1 নম্বর বাক্য ছিল এইটা। 2 নম্বর বাক্য কি ছিল, 2 নম্বর বাক্য ছিল হি হ্যাজ মেড, মানে মিস্টার ভার্মাই আর কি ছিল, তো আমি এখানে হি দিলাম, হি হ্যাজ মেড, তিনি দেখা করেছেন, হি হ্যাজ মেড মেনি প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সোনালিটিস। তাহলে দেখো দুটো বাক্যের সাবজেক্ট সেম, একটা মিস্টার ভার্মা, একটা হি, দুটো বাক্যের সাবজেক্ট সেম, আমি দুবার মিস্টার ভার্মা লিখিনি, একবার মিস্টার ভার্মা, একবার হি লিখেছি সে। তো প্রথম বাক্য কি বলেছে, মিস্টার ভার্মা হ্যাজ বিন ইন ফরেন সার্ভিসেস, তিনি অনেক দিন ধরে আছেন, অনেক দিন ধরে, হ্যাজ বিন মানে কিন্তু অনেক দিন ধরে আছেন, ইন ফরেন সার্ভিসেস, বিদেশের বিভিন্ন কাজে তিনি আছেন। পরের বাক্যে কি বলেছি, হি হ্যাজ মেড, তিনি দেখা করেছেন, মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিসের সঙ্গে, অনেক বিখ্যাত লোকজনের সঙ্গে। তাহলে এই দুটো বাক্যকে সিম্পল করতে গেলে আগে কোন কাজটা হয়েছে সেটা আমাদেরকে বাঁচতে হবে। আগে তিনি কাজে ছিলেন, তারপরে তিনি দেখা করেছেন, যে কাজটা আগে হয়েছে তার ভার্বের প্রথম ফর্ম, মানে প্রথম যে ভার্বটা থাকবে তার যে প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দেবো। তাহলে প্রথম কাজটা হচ্ছে দেখা, অনেক দিন কাজে ছিলেন বাইরে, তার ফার্স্ট ভার্ব হচ্ছে হ্যাজ মানে হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ভার্বের প্রথম ফর্ম তো হ্যাভই, ই থাকলে ইটা বাদ দিয়ে তার সঙ্গে আইএনজি করব। যে কাজটা আগে হবে তার প্রথম ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে পুরো লিখে দেবো। সাবজেক্ট সেম হলে দ্বিতীয় সাবজেক্ট রাখবো, প্রথম সাবজেক্ট রাখবো না। তো কী হবে, হ্যাভিং, প্রথম সাবজেক্টটা বাদ দাও, হ্যাভিং বিন ইন দ্য ডট মানে ফরেন সার্ভিসেস ফর এ লং টাইম, তারপরে মেন সাবজেক্ট কি মিস্টার ভার্মা, হি না দিয়ে মিস্টার ভার্মায় দেবো, মিস্টার ভার্মা হ্যাজ মেড মেনি
প্রমিনেন্ট পার্সোনালিটিস। তাহলে বাক্যটা কী হলো দেখো, এটাকে করলাম সিম্পল, আর এটাকে বলে হচ্ছে পার্টিসিপল দিয়ে সিম্পল। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে পার্টিসিপল, PARTICIPLE, ঠিক আছে। এইভাবে সিম্পল করাকে আমরা পার্টিসিপল বলবো। পার্টিসিপল কেন বলবো? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটা যদি কিছুটা ভার্বের সেন্স এবং অ্যাডজেক্টিভের সেন্স প্রকাশ করে তাকে বলবো পার্টিসিপল, ঠিক আছে। তো বিষয়টা নিয়ে পরে আমরা আলোচনা করবো ডিটেলসে, পার্টিসিপল কি, জিরান্ড কি, ঠিক আছে। তো এখানে এইভাবে তোমাদেরকে সিম্পল করতে হবে, পার্টিসিপলের সিম্পল। যে কাজটা আগে হবে সেই কাজের, সেই বাক্যের যে মেন ভার্ব তার প্রথম ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পুরো লিখে দিতে হবে। সাবজেক্ট সেম হলে দ্বিতীয় সাবজেক্টটা রাখবে, আর সাবজেক্ট যদি সেম না হয় তাহলে দুটো সাবজেক্টকেই তোমাকে রাখতে হবে। তাহলে কী করলাম? হ্যাভিং বিন ইন দ্য ফরেন সার্ভিসেস ফর এ লং টাইম, মিস্টার ভার্মা হ্যাজ মেট মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিস। তাহলে দেখো এখানে হ্যাভিং হ্যাড কেন হবে? হ্যাভিং বিন হবে, হ্যাভিং বিন, হ্যাড উঠে গিয়ে হ্যাভিং বিন হবে। তাহলে হ্যাভিং বিন ইন দ্য ফরেন সার্ভিসেস ফর এ লং টাইম, মিস্টার ভার্মা হ্যাজ মেড মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিস। তাহলে অপশান উত্তর দেখো কোনটা আছে? হ্যাঁ, উত্তর তো অবশ্যই থাকা উচিত হ্যাভিং বিন, তাই তো? হ্যাঁ, হ্যাভিং বিন কোথায় আছে দেখো, হ্যাভিং বিন, হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাভিং বিন, বি, হ্যাভিং বিন ইন দ্য ফরেন সার্ভিসেস ফর এ লং টাইম। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট 42 হয়ে গেল আমাদের, এবার 43 যাবো, নেক্সট কোয়েশ্চেনে যাবো। হ্যাঁ, 43 কী বলেছে দেখো, 43 বলছে সৌরভ উড হ্যাভ বিন লুকড স্মার্ট, সৌরভ উড হ্যাভ বিন লুকড স্মার্ট, সৌরভকে স্মার্ট লাগতো, তাই বলতে চাই সৌরভকে দেখতে স্মার্ট লাগতো বা সৌরভ স্মার্ট লাগতো ইন ট্র্যাডিশনাল ক্লোথস। ট্র্যাডিশনাল মানে কি? ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, গতানুগতিক বা ঐতিহ্যবাহী যে সমস্ত আমাদের পোশাক আছে, আমরা আমাদের যে সমস্ত নিম্ন পূজা অর্চনাদের পরে থাকি, অনেকে পাঞ্জাবি পরে, ঠিক আছে, মেয়েরা শাড়ি পরে, সেগুলোকে আমাদের ট্র্যাডিশনাল ক্লোথস বলে থাকি। তো সেই রকমের ট্র্যাডিশনাল ক্লোথসে সৌরভকে ভালো লাগতো, ঠিক আছে। তাহলে এই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ রাখবো, ঠিক আছে। এই যে উড হ্যাভ বিন, ভালো করে বোঝো, উড, এই যে উডের পরে হ্যাভ দিয়েছি এবং হ্যাভের পরে বিন দিয়েছি, বিন এবং ভার্বের থার্ড ফর্ম, বিনের পরে ভার্বের থার্ড ফর্ম মানে একটু আগেই বললাম, তাহলে কি হয়ে যায়? প্যাসিভ। তাহলে এই যে সৌরভ জামা কাপড় পরে দেখতে ভালো লাগতো, এটা তো নিজে নিজেই হবে, দেখতে লাগা ব্যাপারটা তো সৌরভ নিজে নিজেই লাগবে, কারণ দ্বারা তো হচ্ছে না, অন্য কেউ তো তাকে ভালো লাগাচ্ছে না, সে নিজে পোশাক পরছে এবং তার নিজেকে নিজে ভালো লাগাচ্ছে, তাই তো। তাহলে বাক্যটা অ্যাক্টিভ সেন্স, বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ কখনো হবে না। তো আমি যদি বলি যে আমাকে এই জামাটাতে ভালো দেখাবে, তাহলে আমি কি বলবো? আমাকে এই জামাটাতে ভালো লাগবে। সেই বাক্যটা কী হবে? বাক্যটা হবে হচ্ছে কি? আই উইল লুক গুড, আই উইল লুক গুড, আই উইল লুক গুড ইন দিস, আই উইল লুক গুড ইন দিস শার্ট, আই উইল লুক গুড ইন দিস শার্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে প্যাসিভ কেন বলবো? আই উইল বি লুকড কেন বলবো? আই উইল নিজে, আমার নিজেকে আমি নিজে পড়বো, নিজেকে পড়ে তো নিজেকেই ভালো লাগবে, তাই তো, অন্য কারোর দ্বারা হচ্ছে না এটা ভালো লাগা বিষয়টা। তাহলে এই বাক্যগুলো অ্যাক্টিভ হবে, প্যাসিভ হবে না। আই উইল লুক গুড, হি উইল লুক গুড, হি লুকস গুড, ঠিক আছে, হি ইজ লুকিং গুড, এরকম। তাহলে এখানে আমাদের কি হবে? আমাদের এই বিনটা হবে না, তাহলে উড হ্যাভ লুকড স্মার্ট, তাহলে বিনটা শুধু বাদ দিয়ে দেবো। সৌরভ উড হ্যাভ লুকড স্মার্ট, সৌরভকে ভালো লাগতো, এখানে একটা সম্ভাবনা বলেছে, ঠিক আছে, সৌরভকে ভালো লাগতো, স্মার্ট লাগতো ইন ট্র্যাডিশনাল ক্লোথস, তাহলে উড হ্যাভ লুকড, দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, উড হ্যাভ লুকড। হয়তো অন্য কোনো জামা পরেছিল। আর এই সমস্ত বাক্যগুলোর বাংলা মিনিং কেমন হয় দেখো, অতীতে কোনো কাজ হতে পারতো কিন্তু হয়নি, সেই তখন আমরা উড হ্যাভ, কুড হ্যাভ এগুলো ইউজ করব। তার মানে সৌরভ অন্য কোনো পোশাক পরেছিল হয়তো, সেই কারণে অন্য আরেকজন বলেছে যে যদি সৌরভ সেই আর কি সেই পোশাকটা না পরে যদি ট্র্যাডিশনাল পোশাক সে পরতো তাহলে সৌরভকে ভালো লাগতো, সেই কারণে বাক্যের ফরমেশনটা এরকম এসেছে, সৌরভ উড হ্যাভ লুকড স্মার্ট, ঠিক আছে, সৌরভকে ভালো লাগতো ইন ট্র্যাডিশনাল ক্লোথস। তো এইগুলো বুঝতে হবে যে কোন বাংলা বাক্যগুলোকে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে ব্যবহার করব, এগুলো না বুঝলে কিন্তু আমরা করতে পারবো না। আর লেখাতে তো ভেরি ইম্পর্টেন্ট, যখন তুমি লিখবে কোনো বাক্য বাংলা থেকে ইংলিশ করবে তখন তো এই ফরমেশনগুলো কোথায় আমরা উড হ্যাভ ইউজ করবো, ঠিক আছে, এগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে যে কোন ধরনের বাক্যে কোন ধরনের ক্ষেত্রে মানে কোথায় আমাদেরকে এই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, অট টু হ্যাভ এগুলো আমরা ব্যবহার করব। 44 দাগ কী বলেছে দেখো, 44 দাগ বলছে যে মোহাম্মদ আনসার রশিদ, এমডি আনসার রশিদ, মোহাম্মদ আনসার রশিদ হ্যাড অকুপাইং, প্রথম কথা হ্যাডের সঙ্গে ভার্বের আইএনজি বসে না, যদি লাগে তাহলে হ্যাড বিন দিতে হবে, হ্যাড বিন অকুপাইং, ঠিক আছে, হ্যাডের সঙ্গে বিন দিয়ে ভার্বের আইএনজি, সেটা লাগবে কিনা আমরা পুরোটা পড়ে দেখব। আর যদি হ্যাড দিতে হয় তাহলে শুধু হ্যাডের সঙ্গে কী হবে, হ্যাডের সঙ্গে
হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম দিতে পারি। তাহলে দু রকম, একটা হ্যাড বিন ভার্বের আইএনজি বা হ্যাড ভার্বের থার্ড ফর্ম। তাহলে মোহাম্মদ আনসার রশিদ হ্যাড, আচ্ছা কী বলতে চাইছে দেখে নি, হ্যাড অকুপাইং দিস হাউস ফর ওভার 25 ইয়ার্স, তো 25 বছর ধরে তাকে দখল করে রেখেছে এই বাড়িটা। অ্যান্ড হ্যাজ নো ইন্টেনশন, তার কোনো মতলব নেই, ইচ্ছে নেই, অফ ভ্যাকেটিং ইট নাও। ভ্যাকেট মানে খালি করে দেওয়া, এখন এটাকে খালি করে দেওয়ার তার কোনো মতলব বা ইচ্ছে নেই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স বলছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে অনেক দিন ধরে অকুপাই করে অনেক দিন ধরে অকুপাই করেছে। এবার আমাদেরকে টেন্স বুঝতে হবে। বাক্যটা দেখো, বাক্যটা হচ্ছে কমপ্লেক্স, বাক্যটা হচ্ছে একটা মানে কমপ্লেক্স নয়, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে মানে কম্পাউন্ড। তাহলে আগে বাক্যের টেন্স আমাদেরকে কী করতে হবে, টেন্সের ব্যালেন্সটা সেম আছে কিনা আমাদেরকে দেখতে হবে, তাই তো। হ্যাঁ, বাক্যের টেন্সের ব্যালেন্স সেম আছে কিনা আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে পুরো প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স হলে পুরো পাস্ট টেন্স হবে। দেখো আমাদের যেখানে হ্যাড দিয়ে আর কি হাইলাইট করা আছে এটা আমরা বুঝতে পারছি পাস্ট টেন্স, কিন্তু আমাদের এখানে ভুল থাকতেই পারে বা নাও থাকতে পারে। কিন্তু যেখানে আমাদের আন্ডারলাইন বা হাইলাইট করা নেই সেই অংশে দেখো অ্যান্ডের পরের অংশে হ্যাজ রয়েছে, মানে প্রেজেন্ট টেন্স, মানে কোন টেন্স, হ্যাজ থাকা মানে প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে তো কোনো ভুল নেই, কারণ এখানে হাইলাইট করা নেই মানে এটা ভুল নেই। তাহলে প্রেজেন্ট টেন্স রয়েছে হ্যাজ, তার মানে আমাকে এটাকেও কিন্তু প্রেজেন্ট করতে হবে। আর বাক্যের সেন্সটা কি, বাক্যের সেন্স হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স, পারফেক্ট PERFECT, পারফেক্ট কন্টিনিউয়াস। আর বর্তমান মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মিস্টার আনসার রশিদ একজন, তাহলে প্রেজেন্ট পারফেক্টে কী হবে, হ্যাজ, এবার একটা বিন দেবো, হ্যাজ বিন আর ভার্বের আইএনজি অকুপাইং, তাহলে হ্যাড তুলে দিয়ে হ্যাজ বিন অকুপাইং হবে। তাহলে কী হবে, মিস্টার আনসার রশিদ হ্যাজ বিন অকুপাইং, অনেকদিন ধরে, অকুপাই মানে দখল করে আছেন অনেকদিন ধরে, দিস হাউস ফর ওভার 25 ইয়ার্স, 25 বছরেরও বেশি সময় ধরে, অ্যান্ড হ্যাজ নো ইন্টেনশন অফ ভ্যাকেটিং ইট। তাহলে হ্যাজ বিন অকুপাইং, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, মিস্টার আনসার রশিদ হ্যাজ বিন অকুপাইং, ঠিক আছে। তাহলে হ্যাড অকুপাইং হবে না। তাহলে এইভাবে কিন্তু তোমাদের টেন্স বুঝতে হবে। একটা বাক্যে ইরর বা ভুল ধরতে গেলে, প্রবলেম ধরতে গেলে টেন্স মাথায় রাখতে হবে, যে টেন্সের ব্যালেন্স বাক্যে সেম আছে কিনা, এটা তোমাদের প্রধান কর্তব্য। ফার্স্ট এটাকেই দেখতে হবে, ঠিক আছে। তারপরে দেখবে কি সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আছে কিনা, সাবজেক্ট ঠিকঠাক আছে কিনা, প্রিপোজিশন ঠিকঠাক বসিয়েছে কিনা। তো মেন প্রথম যে কাজ সেটা হচ্ছে বাক্যে ভুল ধরতে গেলে টেন্সের ব্যালেন্স ঠিক আছে কিনা, এটা তোমাকে দেখতে হবে, প্রথম কাজ। তো এবার চলো 45 কি বলেছে নেক্সট। হ্যাঁ, নেক্সট বলছে 45, হি হ্যাজ কুকড দ্যাট মিল সো অফেন। বলছে হি হ্যাজ কুকড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি হ্যাজ কুকড, সে রান্না করেছে, দ্যাট মিল ওই খাবারটা, সো অফেন এতবারই সে এতবার সে রান্না করেছে, দ্যাট হি ক্যান ডু ইট উইথ হিজ আইস ক্লোজড, মানে সে এখন চোখ বন্ধ করে দিতে পারে। তো এখানে কোনো ভুল নেই, নো ইরর, ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট। হি হ্যাজ কুকড, সে রান্না করেছে, দ্যাট মিল ওই মিলটা, সো অফেন এতবার সে রান্না করেছে। এখানে একটা দ্যাট দিলে ভালো হতো, সোর সঙ্গে দ্যাট, ঠিক আছে, দ্যাট, এখানে দ্যাট দিলে পুরো পারফেক্ট হবে বাক্যটা। হি হ্যাজ কুকড দ্যাট মিল সো অফেন দ্যাট, এতবারই সে করেছে যে, হি ক্যান ডু ইট, সে পারবে এটাকে করতে, রান্না করতে, উইথ হিজ আইস ক্লোজড, চোখ বন্ধ করে। তো এখানে নো ইমপ্রুভমেন্ট, কোনো ভুল হবে না, আইস ক্লোজডই হবে, ঠিক আছে। গেল, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, আইস ক্লোজ, চোখ বন্ধ করে সে রান্না করে দিতে পারবে, কোনো ভুল নেই। যে মাইন্ড ব্ল্যাঙ্ক, হ্যান্ডস ক্লোজড, আইস ক্লোজ, এগুলো না, আইস ক্লোজডই হবে। চলো এবার কি বলেছে 46 কি বলছে দেখো, দ্য 3 মাস্ক ইটার্স, মানে হচ্ছে বন্দুকধারী আর কি সৈনিককে আমরা মাস্ক ইটার্স বলি, বন্দুকধারী সৈনিক, বন্দুক হাতে নিয়ে সৈনিক থাকলে সেটাকে আমরা বলবো বন্দুকধারী সৈনিক। বলছে দ্য 3 মাস্ক ইটার্স হ্যাভ বিন রিটেন বাই ডুমাস। হ্যাঁ, ডুমাস। তাহলে দেখো এটা একটা বই বলছে, এই যে 3 মাস্কিটার্স নামে একটা বই, আমরা কেন বুঝতে পারছি বই, যে হ্যাভ বিন রিটেন, লেখা হয়েছে, বাই ডুমাস হচ্ছে একজন লেখক, সেই লেখকের দ্বারা, হ্যাভ বিন প্যাসিভ আছে, তাহলে হ্যাভ বিন রিটেন বাই ডুমাস নামক লেখকের দ্বারা লেখা হয়েছে কি এই বইটা, দ্য 3 মাস্কিটার্স, একটা বই। তাহলে একটাই বই, যতই মাস্কিটারের সঙ্গে এস থাকুক না কেন, বই তো একটাই, তাহলে আমরা হ্যাভ দেবো না, আমরা কি দেবো, হ্যাজ দেবো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, হ্যাজ। তাহলে দ্য 3 মাস্কিটার্স হ্যাজ বিন রিটেন বাই ডুমাস, দ্য 3 মাস্কিটার্স হ্যাজ বিন রিটেন। দেখো অপশান কোথায় আছে, হ্যাজ বিন রিটেন, বি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ বিন রিটেন, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য 3 মাস্কিটার্স হ্যাজ বিন রিটেন বাই ডুমাস। এর যখন নেক্সট 47 তাক কী বলছে দেখো, 47 তাক বলছে বাই টেম্পারামেন্ট মানে মেজাজ, স্বভাব, ঠিক আছে, বাই টেম্পারামেন্ট
মেজাজের দিক থেকে দেখতে গেলে দ্য ইংলিশ, দেখো ইংলিশ, আচ্ছা ইংলিশ পুরো পড়ে নিন। দ্য ইংলিশ আর রিজার্ভড, রিজার্ভ মানে কি, কি বলবো, রিজার্ভ মানে মানে যে মানে সংরক্ষণ প্রমাণ, মানে যে ঠিকঠাক আউটস্পোকেন নয়, মানে কথা বলতে পছন্দ করে না, চুপচাপ থাকে, ঠিক আছে, মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখে, তাকে বলি আমরা রিজার্ভড, ঠিক আছে, সংরক্ষণশীল। তাহলে বাই টেম্পারামেন্ট আমরা যদি স্বভাব বা মেজাজের দিক থেকে দেখি, তাহলে দ্য ইংলিশ, ইংলিশ লোকজন, ইংরেজরা আর কি, ইংলিশের লোকজন, ইংল্যান্ডের লোকজনরা আর রিজার্ভড, তারা লুকিয়ে রাখে, মনের কথা মনের মধ্যে রাখে। সো সেই কারণে দে প্রেফার, তারা পছন্দ করে, টু লিভ ইন সলিটারি, তারা নির্জনে, লিভ বাস করতে, প্রেফার পছন্দ করে, ইন সলিটারি মানে নির্জন জায়গায়, একা একা, সলিটারি হাউসেস মানে নির্জন বাড়িতে তারা থাকতে পছন্দ করে। এবার দেখো ইংলিশ দিয়ে কি কি, ইংলিশ ওয়ার্ডটা যখন আমরা সাবজেক্ট, ENGLISH ভালো করে শুনবে, ইংলিশ হচ্ছে একটা সাবজেক্ট, ইংরেজি বিষয়টাকে যদি আমরা ধরি তখন নাউন হবে, তখন হবে কি নাউন, NOUN। আর যখন সাবজেক্ট হিসাবে ধরবো তখন নাউন হবে, তখন কিন্তু ইংলিশ এর আগে কোনো সময় আর্টিকেল দা বসবে না, দা বসবে না। তাহলে ইংলিশ ওয়ার্ডটাকে যদি আমরা অ্যাজ এ সাবজেক্ট ধরি, ইংরেজি সাবজেক্ট বিষয়, তাহলে সেটা নাউন হবে, পার্টস অফ স্পিচ, এবং তার আগে কখনোই কিন্তু দা বসবে না, ঠিক আছে। আবার ইংলিশ ওয়ার্ডটাকে আমরা যদি আর কি ব্রিটিশ সম্বন্ধীয় কোনো কিছু বলি, ইংরেজ সম্বন্ধীয়, আবার এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও ধরতে পারি, ঠিক আছে। ইংলিশ ম্যান, ইংলিশ ম্যান, তাহলে ভালো করে বলছো, ইংলিশ ম্যান বললাম, ইংলিশ ম্যান, ইংলিশ ম্যান যদি আমি বলি দ্য ইংলিশ ম্যান, ঠিক আছে, দা বসালাম, দ্য ইংলিশ ম্যান, ঠিক আছে, কারণ এটা তখন একটা জাতি হচ্ছে, ইংরেজ মানুষ, ইংরেজ মানুষ, ঠিক আছে। তাহলে এখানে ম্যানটা হচ্ছে নাউন, ম্যান হচ্ছে কি নাউন হচ্ছে, তাহলে নাউনটা কেমন, মানুষটা কেমন, মানুষটা হচ্ছে ব্রিটিশ বা ইংলিশ মানুষ, ঠিক আছে, ইংরেজ আর কি, ইংল্যান্ডের মানুষ, ঠিক আছে। সেই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে ম্যানকে ডিফাইন করছে ইংলিশ শব্দটা, এখানে কিন্তু নাউন নয়, এখানে ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একই ওয়ার্ড দেখো, একবার নাউন সাবজেক্ট হলে নাউন হিসেবে ইউজ হচ্ছে, তখন তার আগে দা বসবে না, সাবজেক্টের আগে দা বসে না, যে কোনো সাবজেক্টের আগে আর্টিকেল দা বসবে না, ওকে। তাহলে এবার অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের আগে আমি দা বসাতে পারি, অবশ্যই পারি, এবং তখন ইংলিশ শব্দটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, যখন নাউনের সম্পর্কে বলছে। আবার দেখো, তাহলে ইংলিশ দিয়ে সাবজেক্ট বলতে পারি, ইংলিশ বিষয়ক, ইংল্যান্ড বিষয়ক বলতে পারি, বা আবার পুরো ইংলিশ শব্দটা দিয়ে পুরো ইংল্যান্ডের বাসী মানে ইংল্যান্ডবাসীদেরও বলতে পারি, ঠিক আছে, ইংল্যান্ডের পুরো অধিবাসীদের আমরা একসঙ্গে ইংলিশ বলতে পারি, পুরো ইংল্যান্ডের অধিবাসীদেরকে। তাহলে এখানে সেটাই বলেছে যে দ্য বাই টেম্পারামেন্ট, স্বভাবের দিক থেকে, দ্য ইংলিশ, ইংল্যান্ডের অধিবাসীরা, একদম পারফেক্ট আছে, ইংল্যান্ডের অধিবাসীরা একদম পুরো সমস্ত মানুষজনদেরকে বলেছে, তার কারণে সেই কারণে তার আগে দা রয়েছে, দ্য ইংলিশ, ঠিক আছে। আমরা দ্য ইন্ডিয়ানসও বলতে পারি। তাহলে জাতি বললে, জাতি বললে কিন্তু তার আগে আর্টিকেল দা বসবে, এটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট বললে তার আগে দা বসবে না। কোনো ভাষা বললে, ভাষা ল্যাঙ্গুয়েজ, তার আগে কিন্তু দা বসবে না। কিন্তু জাতি বললে তার আগে দা বসবে। তাহলে বাই টেম্পারামেন্ট দ্য ইংলিশ, আর ইংলিশ নিশ্চয়ই একজনকে বলেনি, পুরো ইংল্যান্ডের অধিবাসীদের বলেছে। হ্যাঁ, ইংল্যান্ডের অধিবাসীরা আর রিজার্ভড হয় আর কি, স্বল্পভাষী হয়, তারা কথা বলতে পছন্দ করে না, সেই কারণে তারা নির্জন বাড়িতে থাকতে পছন্দ করে। এখানে কোনো ইমপ্রুভমেন্ট হবে না, নো ইমপ্রুভমেন্ট হবে, ই ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট, ই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 48 দাগ। হ্যাঁ, 48 দাগ কি বলছে দেখো, 48 দাগ বলছে ডু টেক অ্যান আমব্রেলা, বলছে ডু টেক মানে তুমি অবশ্যই নিয়ে যাও আমব্রেলা, একটা ছাতি, উইথ ইউ তোমার সঙ্গে, লেস্ট, হ্যাঁ, লেস্ট ইউ ডু নট গেট ওয়েট, যাতে, লেস্টের মানে এখানে হচ্ছে যাতে তুমি ভিজে না যাও, যাতে তুমি ভিজে না যাও, ঠিক আছে, যাতে, লেস্ট মানে যাতে, আবার লেস্ট মানে হচ্ছে পাছে, লেস্ট মানে পাছে বা যাতে। হ্যাঁ, তাহলে বলছো কি তুমি তোমার সাথে একটা ছাতা নিয়ে যাও যাতে তুমি ভিজে না যাও। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, লেস্ট থাকলে বাক্যের মধ্যে লেস্টের পরে সাবজেক্ট দেবে, সাবজেক্টের পরে শুড বসবে, SHOULD, শুড। তাহলে কি বললাম, লেস্ট থাকলে লেস্টের পরে সাবজেক্ট দিয়ে কি হবে, শুড বসবে। তাহলে এখানে দেখো লেস্টের পরে সাবজেক্ট ইউ, এর পরে কি ডু দিয়েছে, ডু হবে না শুড হবে, ডুটা উঠে গিয়ে শুড হবে, কি হবে, শুড। তাহলে ডু টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, তোমার সঙ্গে একটা ছাতি নিয়ে যাও, অবশ্যই নিয়ে যাও, লেস্ট ইউ শুড নট গেট ওয়েট, ঠিক আছে, বা লেস্ট ইউ শুড গেট ওয়েট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে এই রকম কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেখানে লেস্ট থাকবে, লেস্টের পরে সাবজেক্ট দেবো, সাবজেক্টের পরে শুড বসাবো, এবং শুড দিলে এই কনস্ট্রাকশনে কোনো সময় নেগেটিভ আসবে না, নট আসবে না,
নট আসবে না। লেস্ট ইউ শুড, ঠিক আছে, লেস্ট ইউ শুড কোনো সময় নট আসবে না এই কনস্ট্রাকশন, লেস্টের পরে সাবজেক্ট দিয়ে শুড, কোনো নট আসবে না। তাহলে দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, লেস্ট ইউ শুড গেট ওয়েট। ওকে, তাহলে ডু টেক অ্যান আমব্রেলা, অবশ্যই একটা ছাতা নিয়ে যাও উইথ ইউ তোমার সঙ্গে, লেস্ট ইউ শুড গেট ওয়েট, যাতে তুমি ভিজে না যাও, ঠিক আছে। ওকে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কী বলছে দেখো 49। হ্যাঁ 49 কী বলেছে দেখো, 49 বলছে যে ইন আ ফিউ মিনিটস টাইম, কিছু সময়ের কিছু মিনিটের মধ্যেই ওয়েন দ্য ক্লক স্ট্রাইক 6, যখন ঘড়িতে 6টা বাজবে, ঠিক আছে। ইন এ ফিউ মিনিটস টাইম ওয়েন দ্য ক্লক স্ট্রাইকস, দেখো ওয়েন দ্য ক্লক স্ট্রাইকস, যখন ঘড়ির কাঁটাটায় কী হবে 6টা বাজবে, আই উড বি ওয়েটিং হিয়ার 3/4 অফ অ্যান আওয়ার, মানে 3/4, দেখ 1/4 মানে কি, 1/4 মানে হচ্ছে 15 মিনিট, 15 মিনিটস, MINUTES। তাহলে 3/4 বলেছে মানে কি 3 × 15 মানে 45 মিনিটস, 45 মিনিটস, MINUTES। এবার বাক্যটা কি বলতে চেয়েছে, ইন এ ফিউ মিনিটস টাইম, কিছু সময়ের মধ্যেই, কিছু মিনিটের মধ্যেই, হোয়েন দ্য ক্লক স্ট্রাইক 6, যখন ঘড়িতে 6টা বাজবে, আমি অপেক্ষা করতে থাকবো এখানে আমি অপেক্ষা করতে থাকবো 3/4 অফ অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে 45 মিনিট আমি অলরেডি অপেক্ষা করতে থাকবো, মানে আমি অনেক আগে এসেছিলাম, সেটাই বলতে চেয়েছি, ঠিক আছে। 6টা বাজলে আমার এখানে অপেক্ষা করাটা আমার কি হয়ে যাবে, 45 মিনিট ধরে অপেক্ষা করা হয়ে যাবে। তাহলে ভালো করে বোঝো, একটা কনস্ট্রাকশন আছে, ওয়েন টিল, TILL, টিল, আনটিল, ওয়েন টিল আনটিল, ঠিক আছে। আফটার, বিফোর, যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো এটা, আফটার, বিফোর, ঠিক আছে, আফটার, বিফোর, টিল আনটিল, আফটার, বিফোর, ইফ, ওয়েন তো বলেছি, অ্যাজ সুন অ্যাজ, এই সমস্ত ওয়ার্ডগুলো এই সমস্ত ওয়ার্ডগুলো কনজাংশন হিসেবে বসে। তো এই সমস্ত ওয়ার্ডের পরে কোনো সময় শ্যাল উইল বসবে না, এই সমস্ত ওয়ার্ডের পরে কোনো সময় শ্যাল বা উইল বসবে না, ঠিক আছে। এদের সঙ্গে, এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে, টিল আনটিল, ওয়েন, আফটার, বিফোর, এদের সঙ্গে কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এদের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই কনস্ট্রাকশন, এবং এইগুলোকে আমরা বলি কন্ডিশনাল বাক্য। যদি তুমি আসো, দেখো বাক্যটা শুনে নাও, ইফ ইউ কাম, এখনও কিন্তু আসেনি, যদি তুমি আসো মানে আসবে সে, তাহলে এই বাক্যটাকে কিন্তু আমি কখনো শ্যাল উইল ইউজ করলাম না, তাহলে ইফের সাথের অংশে কোনো সময় শ্যাল উইল হবে না। এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো বললাম, এদের সাথের অংশে শ্যাল উইল বসবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে, বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে। তাহলে ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে পরের বাক্য কী বলবো, আমি যাব, ইফ ইউ কাম আই শ্যাল গো, দেখো পরের অংশে কিন্তু আমি শ্যাল বসিয়েছি। তো এই হচ্ছে কন্ডিশনাল বাক্য, এবং এই সমস্ত ওয়ার্ডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে। তাহলে এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাব। হ্যাঁ, কোয়েশ্চেনে কী বলছে দেখো, কোয়েশ্চেন নাই, এতক্ষণ ধরে যেটা বুঝলাম সেটা আমরা কাজে লাগাবো এবার। তাহলে ইন এ ফিউ মিনিটস টাইম, কিছু সময়ের মধ্যে, এখানে অপেক্ষা করাটা আমার কি হবে, 45 মিনিট ধরে হয়ে যাবে। তাহলে ভবিষ্যতে বলছে, এবং ভবিষ্যতে অনেক সময় ধরে কাজ চলছে। তাহলে ভবিষ্যৎ একটা বলেছে আমার ফিউচার, আমার 45 মিনিট ধরে অপেক্ষা আমি করতে থাকবো, তাহলে ফিউচার, FUTURE। তাহলে যখন 6টা বাজবে তখন আমার 45 মিনিট ধরে আমার অপেক্ষা করতে থাকা হবে, তাহলে অলরেডি কাজটা চলবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের হবে হচ্ছে শ্যাল, আমি করতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আমি পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। তাহলে এখানেও তাই 45 মিনিট ধরে অপেক্ষা করতে থাকবো, তাহলে শ্যাল বা উইলের যে কোনো একটা বসবে ফরমেশান, তারপরে কি বসবে, সঙ্গে হ্যাভ বসবে, হ্যাভের পরে পারফেক্ট কন্টিনিউয়াস বললে একটা বিন আসবে, আর ভার্বের সাথে ING হবে, এইটাই বলতে চেয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ফিউচার সঙ্গে পারফেক্ট সঙ্গে কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে শ্যাল উইলের সঙ্গে হ্যাভ বিন, ভার্বের ING, তাহলে এখানে উড তো হবেই না, ঠিক আছে। তাহলে আনসার দেখো, আনসার কি বলেছে দেখো, প্রথমটা বলেছে শ্যাল বি ওয়েটিং, হবে না, শ্যাল বি ওয়েটিং হবে কি, বি দাগেরটা কি বলছে, শ্যাল হ্যাভ ওয়েটিং, তারপরে সি দাগ বলছে উইল হ্যাভ ওয়েটেড, মে ওয়েটেড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে একটা ভুল আছে, শ্যাল হ্যাভের পরে বিনটা দিতে ভুলে গেছে, টাইপিং মিস্টেক। তাহলে হবে কি, শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, শ্যাল হ্যাভ বিন, ভবিষ্যতে অনেক সময় ধরে কাজ চলতে থাকবে, তাহলে শ্যাল হ্যাভ, আয়ের পরে শ্যাল বসে, উইল বসে না, সেই কারণে আই শ্যাল হ্যাভ, তারপরে বিনটা দেওয়া নেই, বিন হবে, আই শ্যাল হ্যাভ বিন
ওয়েটিং, আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং হিয়ার 3/4 of an hour. ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 50 দাগ, হ্যাঁ 50 কি বলছে দেখো, 50 বলছে যে নবিত এনজয়েস টু টেল স্টোরিজ টু চিলড্রেন। বলছে নবিত একজন ব্যক্তি, সে কি করে, এনজয় করে, উপভোগ করে, বাচ্চাদেরকে গল্প বলা বিষয়টা উপভোগ সে করে। ঠিক আছে, এবার এখানে তোমাদের কিছু একটা নিয়ম আছে, সেই নিয়মটা জানতে হবে। কিছু ওয়ার্ড আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট তোমার ভার্বের আইএনজি বসে, ইনফিনিটিভ ফর্মে বসবে না। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ বলে, তো একটু আগেই বলেছিলাম কি বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ উইদাউট টু, বেয়ার ইনফিনিটিভ, আচ্ছা হ্যাঁ বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ উইদাউট টু, ইনফিনিটিভ উইদাউট মানে ছাড়াই, টু ছাড়াই ইনফিনিটিভ হচ্ছে। ঠিক আছে, তো ইনফিনিটিভ কাকে বলে তোমরা বলেছি আমি, যে সেটা হচ্ছে কি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তে বোঝাবে। তো তে আসলেই তোমার কী হবে, ইনফিনিটিভ হবে। এটা হচ্ছে মেন ফর্ম ইনফিনিটিভ উইথ টু, আর মাঝে মাঝে আমাদের কী হবে, ইনফিনিটিভ উইদাউট টু আসবে না, কিন্তু সেটা আমাদের কী হবে, ইনফিনিটিভ কিন্তু হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে কি বলেছে দেখো, এবার বাক্যে ফিরে যাই। হ্যাঁ, বাক্যে যদি আমরা ফিরে যাই তাহলে সেটা আমরা দেখতে পারবো, কি দেখতে পারবো, হ্যাঁ বলছে নবিত এনজয়েস, কিছু ওয়ার্ড আছে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে রাখতে হবে। সেটা হচ্ছে কি কিপ, KEEP, কিপ, আর কি আছে কিপ এনজয়, ENJOY, কিপ এনজয়, আর কি আছে মাইন্ড, কিপ এনজয় মাইন্ড, আর কি আছে অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড। ঠিক আছে, হ্যাঁ এদের পর কিপ এনজয় মাইন্ড অ্যাভয়েড এই সমস্ত, আর কি আছে ওয়াচ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ কিপ এনজয়, ওয়াচ লিখতে হবে না, তাহলে কিপ, মাইন্ড, এনজয়, অ্যাভয়েড এই সমস্ত ওয়ার্ডের পরে যদি ভার্ব আসে, তার ডাইরেক্ট আইএনজি ফর্ম হবে, আগে কোনো টু হবে না। তাহলে কী হবে, বেয়ার ইনফিনিটিভ হবে, আগে কোনো টু আসবে না, ডাইরেক্ট ভার্বের আইএনজি হবে। ঠিক আছে, হ্যাঁ তো কী বলেছে দেখো, তাহলে এখানে কী বলেছে, এনজয় শব্দটা এসছে এনজয়, তাহলে এনজয়ের পরে টু হবে না, ডাইরেক্ট যে ভার্ব আসবে তার আইএনজি হবে, টেলিং। আর কি আছে এখানে, আর দুটো ওয়ার্ড যোগ করে নাও, সেটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট, আর স্টপ। এক্সাম রুমে যখন পরীক্ষা দিতে যাও, স্যার বা ম্যাডাম যেই থাকুক, পরীক্ষা শুরু করার আগে কি বলে, স্টার্ট রাইটিং বলে, কিন্তু স্টার্ট টু রাইট বলে না, স্টার্ট রাইটিং। এবার লেখা থামানোর সময় যখন সময় হয়ে যায় তখন কি বলে, স্টপ টু রাইট বলে নাকি স্টপ রাইটিং বলে, স্টপ রাইটিং। তাহলে এই সমস্ত ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের আইএনজি হবে, অন্য কোনো ভার্ব আসলে, স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড, এনজয়, অ্যাভয়েড এদের পরে ভার্ব আসলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, ডাইরেক্ট ভার্বের আইএনজি হবে, কোনো টু হবে না। তাহলে কি হবে, নবিত এনজয় করে টেলিং স্টোরিজ, তাহলে টেলিং, বি ইজ দ্য কারেক্ট আনসার। নবিত এনজয়েস টেলিং স্টোরিজ, গল্প বলাটা পছন্দ করে টু চিলড্রেন, শিশুদেরকে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার যাবো নেক্সট 51 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 51 দাগ কি বলছে, 51 দাগ বলছে যে 51 দাগ বলছে পারচেসিং অ্যাট দিস প্লেস, বলছে এই জায়গাতে কেনাকাটা করাটা, নাও এখন, ডিপেন্ডস নির্ভর করছে, কার উপরে নির্ভর করে, অন, তাই তো, অন দে কামিং হিয়ার না, তাহলে অন কি, অন প্রিপোজিশন, কাদের, তাদের বলেছে দেখো অন, তাহলে তাদের এখানে আসার উপরে, তাহলে তাদের বললে কি হবে, দে মানে ভালো করে বোঝো, দে মানে হচ্ছে কি, দে মানে হচ্ছে তারা, তাই তো, দে মানে তারা, আর এখানে তাদের বলেছে, তাহলে তাদের ইংলিশ কি, দেয়ার, THEIR, দেয়ার মানে হচ্ছে কি, দেয়ার মানে হচ্ছে তাদের, হ্যাঁ দেয়ার মানে তাদের। তাহলে এখানে কি বলেছে, পারচেসিং অ্যাট দিস প্লেস, এই জায়গাতে কেনাকাটা করাটা, নাও এখন, ডিপেন্ডস নির্ভর করে, অন ওপরে, কাদের ওপরে, তাদের এখানে আসার ওপরে, তাহলে তাদের বললে কি হবে, দেয়ার, দে মানে তারা। এবার দেখো দে আর দেয়ার দুটোই কিন্তু একটা প্রোনাউন বলছি, হ্যাঁ দুটোই হচ্ছে প্রোনাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ, আচ্ছা দেটা হচ্ছে প্রোনাউন এবং প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আর মাথায় রাখবে যে কোনো প্রিপোজিশন, প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে না, প্রিপোজিশনের পরে প্রোনাউনের সবসময় কী ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। যেমন ধরো আমি কি বলি, হি কেম টু মি, যদি বলি হি কেম, সে এসেছিল, টু আই বলবো নাকি টু মি বলবো, অবশ্যই মি বলবো, আই বলবো না, তাহলে আই বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে না।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনো প্রিপোজিশন যদি তুমি নাও দেখবে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে না। ওকে, তাহলে এখানে দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর অন প্রিপোজিশন। এখান থেকে আমরা যদি নিয়মটা জানি তাহলে অনের পরে দেটা বসবে না। এবার মিনিংয়ে যাব, তাহলে দে না বসলে কি বসবে? তাদের ইংলিশ কি? দে আর কামিং হিয়ার। এবার দেয়ারটা নিয়ে একটু আলোচনা করে দিই। দেয়ারটা বললাম কি? দেয়ারটা বললাম এখানে অ্যাডজেক্টিভ, দেয়ারটা প্রোনাউন না। ঠিক আছে, ভালো করে দেখে নাও। হ্যাঁ, কি বলছে? দেয়ার কি করে অ্যাডজেক্টিভ হচ্ছে ভালো করে বোঝো। আমি বললাম দেয়ার, THEIR, দেয়ার হাউস বললাম, দেয়ার হাউস। আর এখানে কি ছিল? দেয়ার কামিং, দেয়ার কামিংটা কিন্তু এখানে নাউন। আমি কামিং দিয়ে বুঝতে হয়তো অনেকের অসুবিধা হবে, তো আমি হাউস লিখলাম। দেয়ার মানে কি? তাদের, হাউস মানে বাড়ি। তাহলে বাড়ি কি? নাউন, বাড়িতে নাউন তো। তাহলে নাউন, এবং বাড়িটার সম্পর্কে কে বলছে? বাড়ির সম্পর্কে কে বলছে? বাড়িটা কেমন বাড়ি? কাদের বাড়ি? তাদের বাড়ি, তাদের। তাহলে বাড়ি হচ্ছে যদি নাউন হয়, নাউনের সম্পর্কে নাউনকে মডিফাই করছে, নাউনকে ডিফাইন করছে কি? দেয়ার শব্দটা। তাহলে নাউনকে যে ডিফাইন করে সে কি হবে? সে হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে দেয়ার শব্দটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা কী ধরনের অ্যাডজেক্টিভ? দেখো, আমরা একটা দখল বলি, এটা আমার বই, মাই বুক। বুকটা নাউন, নাউনটাকে ডিফাইন করছে কি? মাই শব্দটা। বইটা কার? আমার, এবং একটা দখল বোঝাচ্ছি, বইটার উপরে আমার দখল আছে। তাহলে দখল বলতে কি? পজেস করা। তাহলে সেখান থেকে পজেসিভ, POSSESSIVE, পজেসিভ মানে দখলমূলক অ্যাডজেক্টিভ। তাহলে বইকে ডিফাইন করছে মাই শব্দটা অ্যাডজেক্টিভ, এবং একটা দখল বলছে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক সেরকম হাউসটা কাদের, বাড়িটা কাদের? তাদের। একটা দখল বলছে, সেই কারণে কি হবে? সেই কারণে এটা হবে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কিন্তু প্রোনাউন নয়। তাহলে এবার আমরা প্রশ্নে ফিরে আসি। অনেক রকমের ইনফরমেশনে চলে যাচ্ছি আমরা। এবার কি বলছে? এবার চলে যাবো হচ্ছে প্রশ্নে। ঠিক আছে, তো প্রশ্নে কি বলছে দেখো। প্রশ্নে তাহলে দে কামিংটা কি হবে? দে কামিংটা কিন্তু দেয়ার কামিং হবে, তাদের এখানে আসা হবে। তাহলে দেয়ার কামিং কোথায় আছে দেখো? সি ইজ দ্য কারেক্ট আনসার, সি। এবার যাবো 52 দাগ। 52 দাগ কি বলছে দেখো। 52 দাগ বলছে যে ক্যান ইউ ইম্যাজিন, তুমি কি কল্পনা করতে পারো? হোয়াট এ স্পেস সিস্টেম, বলছে একটা স্পেস সিস্টেম, মহাশূন্যের একটা সিস্টেম উড বি লুক লাইক। ঠিক আছে, মানে মহাশূন্যের একটা স্পেস সিস্টেম কেমন হতে পারে। তাহলে বলেছিলাম এই উড বি লুক লাইক, এই সমস্ত বাক্যগুলো একটু আগের কোয়েশ্চেন আমরা বলেছিলাম, যদি খেয়াল থাকে যে সেই বাক্যগুলো অ্যাক্টিভ হবে, প্যাসিভ হবে না। কোনো জিনিস একাই, সেটা বাজে দেখতে হোক ভালো দেখতে হোক, একাই দেখতে হবে। ইট উইল লুক বেটার, আই উইল লুক বেটার। তাহলে আই উইল বি লুকড কেন হবে? কোনো জামা কাপড় পরে, পোশাক পরিচ্ছদ পরে, বাজে হোক খারাপ হোক, তাই তো আমি নিজেকে প্রেজেন্ট করছি, তাহলে দেখতেও কিন্তু কাজটা তো আমি নিজেই করছি। তাহলে আমি বলতে পারি কি? আই লুক বেটার, আমাকে দেখতে ভালো লাগে। ঠিক আছে, আই উইল লুক বেটার। আজকে ডিস্টার্ব করছে। আই উইল লুক গুড, কোনো সময় বলবো না আই উইল বি লুক গুড। ঠিক আছে, আই উইল লুক গুড ইন দিস ড্রেস, ইন দিস ক্লোথ, ইন দিস শার্ট, ইন দিস প্যান্ট। ঠিক আছে, ইন দিস ট্রাউজার্স। তাহলে এইরকম হবে। এই বাক্যগুলো সবসময় অ্যাক্টিভ হবে। লুক শব্দটার সঙ্গে সবসময় কোনো কিছু দেখতে ভালো বা খারাপ লাগলে আমরা কি বলবো? সেই বাক্যটাকে সবসময় আমরা প্যাসিভ করব না, অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ। ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে কি বলেছে দেখো। তাহলে এখানে কি বলেছে? ক্যান ইউ ইমাজিন, তুমি কি কল্পনা করতে পারবে? হোয়াট এ স্পেস সিস্টেম উড বি লুক লাইক। দেখো, উড হচ্ছে মোডাল ভার্বের পরে বি দিয়েছে, বির পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম দিয়ে প্যাসিভ। তাহলে আমরা একটা অ্যাক্টিভ করব, উড অবশ্যই রাখবো, উড রেখে লুক লাইক করবো, বি দেবো না। উড লুক লাইক, উড মোডাল ভার্বের পরে মেন ভার্বের আমাদের ফার্স্ট ফর্ম বসে লুক, তার সঙ্গে লাইক মানে মতো, কেমন আর কি, কিসের মতো দেখতে লাগবে। তাহলে হবে ক্যান ইউ ইমাজিন হোয়াট আ স্পেস সিস্টেম উড লুক লাইক। ইট উড লুক লাইক দিস, ইট উড লুক লাইক দ্যাট। ঠিক আছে, তাহলে উড লুক লাইক হোয়াট এ স্পেস সিস্টেম সাবজেক্ট, তারপরে উড দেবো, উড মোডাল ভার্বের পরে বিটা কাটা, আর মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম ইডি কেটে দেবো, শুধু লুক আর লাইক, উড লুক লাইক। অপশান দেখো, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট আ স্পেস সিস্টেম উড লুক লাইক, বি ইজ দ্য কারেক্ট আনসার। এই সমস্ত বাক্যগুলো আমরা কি করব? সবসময় অ্যাক্টিভে রাখবো। ওকে, যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 53 দা কি বলছে দেখো। বলছে উই হ্যাভ নট অ্যাটেন্ডেড এনি ক্লাস, আমরা কোনো ক্লাস অ্যাটেন্ড করিনি সিন্স দ্য টার্ম বিগ্যান। সিন্সের পরে মাথায় রাখবে, সিন্সের পরে সবসময়
ভার্বের সেকেন্ড ফর্ম হয়, সিম্পল পাস্ট হয়, সিন্সের পরে ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2, আর সিন্সের আগে কিন্তু পারফেক্ট হবে, সিন্সের আগে হবে পারফেক্ট, সেটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট পারফেক্ট। তাহলে মাথায় রাখবে সিন্সের পরে হচ্ছে V2 আর সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে দেখো কি বলেছে, উই হ্যাভ নট অ্যাটেন্ডেড, আমরা করিনি, অ্যাটেন্ড করেছি করিনি তার নেগেটিভ, করেছি প্রেজেন্ট পারফেক্ট, করিনি হচ্ছে নট এনেছি বলে আর কি মানেটা হচ্ছে করেছি করিনি। তাহলে উই হ্যাভ নট অ্যাটেন্ডেড এনি ক্লাস, আমরা অ্যাটেন্ড করিনি কোনো ক্লাস সিন্স দ্য টার্ম বিগান, সেই টার্মটা শুরু হওয়ার পর থেকে আমরা কোনো ক্লাস অ্যাটেন্ড করিনি। ওকে, বাক্যে নো ইমপ্রুভমেন্ট, ঠিকই আছে, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পরে সিম্পল V2 আছে, বিজ্ঞান রয়েছে, বিজ্ঞান দেখো দেখে নাও, বিজ্ঞান রয়েছে, সিম্পল V2 আর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে 54, নেক্সট কোয়েশ্চেনে 54 দাগ কি বলে দেখো 54, অলদো যদিও দ্য ড্রাইভার থ্রিউ আউট অফ দ্য কার হি ওয়াজ নট সিরিয়াসলি ইনজিওর্ড, শব্দটা এখানে মিস আছে, ইনজিওর্ড INJURED, ইনজিওর্ড ফুল স্টপ। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, অলদো যদিও ড্রাইভারকে বাইরে ফেলে দেওয়া হয়েছিল, গাড়ির বাইরে, এবার দেখো ড্রাইভারকে গাড়ির বাইরে ফেলে দেওয়া কাজটা ড্রাইভার কি নিজে করেছে নাকি অন্য কারোর দ্বারা হয়েছে, তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে বাক্যটা কিন্তু আমরা বুঝেই গেলাম, অর্থ বুঝলে আমরা দেখব বাক্যটা অ্যাক্টিভ নয়, বাক্যটা কি, বাক্যটা হচ্ছে প্যাসিভ, বাক্যটা হচ্ছে প্যাসিভ, PASSIVE, প্যাসিভ, ঠিক আছে। তাহলে প্যাসিভ বাক্য অন্য কারোর দ্বারা ছুটে ফেলা হয়েছিল, তাহলে প্যাসিভ করলে অতীতকাল, দেখো পরের অংশটা পড়লে হি ওয়াজ নট, ওয়াজ কোন টেন্স, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে বাক্যের সেন্সটাও পাস্ট, তাহলে বাক্যের টেন্স কী হবে পাস্ট, তাহলে ড্রাইভারকে ছুড়ে ফেলা হয়েছিল, দ্য ড্রাইভার পাস্ট টেন্সে কী হবে, ওয়াজ আসবে একজন বলে, আর থ্রো থার্ড ফর্ম কি থ্রোন, THROWN, তাহলে আমরা জানি প্যাসিভ ভয়েস টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব কি ওয়াজ ওয়্যার, আর মেন ভার্বের থার্ড ফর্ম আসে ভয়েস টেন্স বা প্যাসিভ করতে গেলে তাহলে থ্রোন, ঠিক আছে, প্যাসিভ ভয়েস করতে গেলে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে অলদো দ্য ড্রাইভার ওয়াজ থ্রোন, থ্রিউটা বাদ দেবো আর ওয়াজ থ্রোন করবো, তাহলে যেহেতু প্যাসিভ, অতীতের প্যাসিভ, পাস্ট প্যাসিভ, তাহলে অলদো দ্য ড্রাইভার ওয়াজ থ্রোন আউট অফ দ্য কার, যদিও ড্রাইভারকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল গাড়ির বাইরে, হি ওয়াজ নট সিরিয়াসলি ইনজিওর্ড, সে মারাত্মকভাবে গুরুতরভাবে কিন্তু আহত হয়নি। ওকে, তাহলে ওয়াজ থ্রোন হবে যেহেতু পাস্টের প্যাসিভ সেন্স বোঝাচ্ছে। ওকে, এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, 55 দাগ কি বলছে দেখো, 55 দাগ বলছে কি, 55 দাগে যাব, হ্যাঁ 55 দাগে আমার ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, 60 পর্যন্ত করব, তারপরে আমরা আবার পরের ক্লাসে আলোচনা করব। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দে ওয়্যার রিকোয়েস্টেড টু টেক দেয়ার বিলঙ্গিংস মানে কি, এখানে তোমাদেরকে জানতে হবে বিলং শব্দটা ভালো করে বলছে, BLONG, বিলং মানে কি অধিকারে থাকা বা অন্তর্ভুক্ত হওয়া, ভালো করে বলছো, ভার্ব যখন অ্যাজ এ ভার্ব ইউজ হবে, আর বিলংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু বসে, এটাও মাথায় রাখতে হবে। তাহলে সমস্যা করছে খুব, আইপ্যাড খুব সমস্যা করছে আজকে, অন্তর্ভুক্ত, তাহলে অন্তর্ভুক্ত হওয়া, তাহলে বিলং অ্যাজ এ ভার্ব যখন ইউজ হবে তাহলে অন্তর্ভুক্ত হওয়া, এবং বিলংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, টু বসবে, এবং এখানে দেখো বিলং নেই, বিলঙ্গিংস, আর বিলঙ্গিং শব্দের মানে কি, বিলঙ্গিংস শব্দের মানে হচ্ছে কি, বিলঙ্গিং শব্দের মানে হচ্ছে জিনিসপত্র, বিলঙ্গিংসের মানে হচ্ছে জিনিসপত্র, বিলঙ্গিংস, ঠিক আছে, বিলঙ্গিংস মানে জিনিসপত্র, আর বিলং শব্দটা ভার্ব হলে অন্তর্ভুক্ত হওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে। যেমন ধরো টু দিয়ে আমি একটা বাক্য বলে দিই, আমি বললাম আমি এই পরিবারে বিলং করি, তাহলে কি বলবো, I belong, BELONG, I belong to this family, FAMILY। ওকে, দেখো বিলং অ্যাজ এ ভার্ব ইউজ হয়েছে এবং বিলং এর পরে টু ইউজ হয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে বিলং ভার্ব হয়নি, বিলঙ্গিংস বলেছে নাউন, তাহলে এটা আমরা শিখে গেলাম, এখান থেকে এটা শিখে গেলাম বিলঙ্গিংস। এবার কি বলেছে দেখে নি প্রশ্নে, দে ওয়্যার রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হয়েছিল, ওয়্যার রিকোয়েস্টেড প্যাসিভ কিন্তু, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, দে ওয়্যার রিকোয়েস্টেড, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল বাই সামবডি সামওয়ান, ঠিক আছে, তো তাদেরকে অনুরোধ করা হয়েছিল টু টেক দেয়ার বিলঙ্গিংস, তাদের জিনিসপত্রগুলো নিয়ে যেতে, অ্যান্ড লেফট দেয়ার হাউস কুইকলি, তাদের বাড়িটা তাড়াতাড়ি ছেড়ে দিতে বলেছিল।
এবার দেখো এখানে টু টেক নিতে বলা হয়েছিল এবং ছেড়ে দিতে বলা হয়েছিল, তাহলে এ টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভের সেন্সটা কিন্তু কন্টিনিউ আছে, ইনফিনিটিভের সেন্সটা এখানে কন্টিনিউ চলছে, ইনফিনিটিভের সেন্সটা এখানে কন্টিনিউ হচ্ছে। অ্যান্ডের পরেও দেখো, অ্যান্ডের আগে ইনফিনিটিভ আছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এবং অ্যান্ডের পরেও সেন্সটা জারি আছে, টু দেওয়া লাগবে না, একই প্রিপোজিশন দুবার দেওয়ার দরকার নাই, কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হবে, মানে ইনফিনিটিভের সেন্স চলছে, কন্টিনিউ আছে, CONTI কন্টিনিউ NUE, ওকে, কন্টিনিউ চলছে। কারণ কীভাবে বুঝতে পারবে এগুলো সেন্স অর্থ বুঝে। দে ওয়ার রিকোয়েস্টেড, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল টু টেক নিতে দেয়ার বিলঙ্গিংস, তাদের জিনিসপত্রগুলো নিতে বলা হয়েছিল, এবং যেতে ছেড়ে দিতে বলা হয়েছিল হাউসটা, তাহলে ছেড়ে নিতে ছেড়ে দিতে, তাহলে বুঝতে পারছি যে ইনফিনিটিভ কন্টিনিউ হচ্ছে। তাহলে টুটা আমরা দেবো না দুবার, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম রাখবো, লেফটটা লিভ হবে, LEAVE, অ্যান্ড লিভ দেয়ার হাউস কুইকলি। তাহলে লিভ দেয়ার হাউস কোথায় আছে দেখো, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ, লিভ দেয়ার হাউস কুইকলি, ওকে। 56 দাগ কি বলছে দেখো, 56 দাগ বলছে যে, হ্যাঁ 56 দাগ বলছে, 56 দাগ কি বলছে, 56 দাগ বলছে যে দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইজ হিম টু গিভ আপ স্মোকিং, ডাক্তার তাকে উপদেশ দিয়েছে, তাকে টু গিভ আপ ছেড়ে দিতে, স্মোকিং মানে ধূম্রপান ছেড়ে দিতে তাকে উপদেশ দিয়েছে। অ্যাডভাইস শব্দটা ADVICE, অ্যাডভাইস মানে হচ্ছে শুধু উপদেশ, অ্যাডভাইস আগেও বলেছি আমরা অনেকবার এসছে, উপদেশ এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে নাউন, একটা উপদেশ। আর উপদেশ দেওয়া হলে কি হবে, উপদেশ দেওয়া হলে কি হবে, উপদেশ দেওয়া হলে হবে হচ্ছে অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস, এটা হচ্ছে ভার্ব, এটা কি অ্যাডভাইসটা হচ্ছে উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এটা কি তাহলে কাজ করা বোঝাচ্ছে, মানে এটা ভার্ব, VERB, ওকে, ভার্ব। তাহলে এখানে কি হচ্ছে, হ্যাভের পরে কি বসবে, নাউন বসবে না, ভার্বের থার্ড ফর্ম হবে, তাই তো, উপদেশ দিয়েছে, তাহলে কি হবে ADVISED, অ্যাডভাইস, ডক্টর, দ্য ডক্টর একজন, তাহলে হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। তাহলে দ্য ডক্টর হ্যাড অ্যাডভাইসড হিম, ভার্ব হবে, এখানে নাউন লাগবে না, অ্যাডভাইসড হিম টু গিভ আপ, দেখো অপশন দেখো, হ্যাজ অ্যাডভাইস, সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি, দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড হিম টু গিভ আপ স্মোকিং। এবার চলো নেক্সট, হ্যাঁ তাহলে কত হয়ে গেল আমাদের 56, এবার চলে যাবো 57, আজকে আমরা কত দাগ পর্যন্ত করব, 60 দাগ পর্যন্ত কিন্তু করবো। হ্যাঁ এবার 57 কি বলছে দেখো, 57 বলছে দে হ্যাভ বিন প্লেয়িং, তারা খেলছে, চেস দাবা, ওয়েন এভার দে আর ফ্রি, ভালো করে বোঝো, সেন্স গন্ডগোল হয়ে গেছে, হোয়েন এভার যখনই, তাহলে হোয়েন এভার মানে কি ভালো করে বোঝো, বাংলা বুঝলে এই সমস্ত বাক্যগুলো বুঝতে গেলে, করতে গেলে তোমার বাংলা বুঝতে হবে, বাংলা বুঝলে তোমার কিন্তু হয়ে যাবে 100%। তো সেই কারণে বারবার বলি, যে কোনো ইংলিশ পড়ে তোমাকে বাংলাটা কি বলেছে, অর্থ কি বলেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে, আর এটা তখনই পসিবল হবে যখন তুমি টেন্স অনুযায়ী ইংলিশ থেকে বাংলা মিনিং করতে পারবে। সেই কারণে কিন্তু টেন্স বুঝে বাংলা মিনিং করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হোয়েন এভার মানে কি, হোয়েন এভার মানে হচ্ছে যখনই, মানে কি বলতে চেয়েছে এখানে, বলতে চেয়েছে যখনই দে আর ফ্রি, দেখো আরে কিন্তু কোনো ভুল নেই, আরে কোনো ভুল নেই, তো বলতে চেয়েছে যখনই, যেখানে হাইলাইটেড করা আছে ভুল থাকলে এখানেই থাকতে পারে বা নাও থাকতে পারে, তো বলতে চেয়েছে যখনই তারা ফ্রি হয়, আর মানে হওয়া, তাহলে যখনই তারা ফ্রি হয় তারা কি করে, তারা দাবা অনেকক্ষণ ধরে খেলছে বলে না, তারা খেলে, যখনই তারা ফ্রি হয় তারা খেলে, তাহলে খেলে বলে করে, খেলে বলে যায় বা করে, খেলে বলে করে, আসে, ঠিক আছে, এই রকম বোঝালে যায়, যায় যায় বা অন্তস্থ যায়, ঠিক আছে, এরকম বোঝালে আমি যাই বললে হর্ষই হবে, আর তারা যাই বললে অন্তস্থ হবে, ঠিক আছে। তাহলে খেলে বলে করে আসে যায়, এরকম বললে কি হয়, আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যের ফর্মেশন কি, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে এখানে হ্যাভ বিন প্লেয়িং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার আমাদের নেই, তাহলে কি হবে, দে প্লে হবে, দে প্লে চেস, সিম্পল প্রেজেন্ট টেন্স, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, বি, দে প্লে তারা খেলে, চেস দাবা, ওয়েন এভার দে আর ফ্রি, ওকে। 57 হয়ে গেল, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, 58।
হ্যাঁ 58 কি বলছে দেখো, 58 বলছে দে ফান্ডামেন্টাল, বলছে দ্য ফান্ডামেন্টাল ইস্যু, বলছে মূল যে ইস্যুটা, মূল যে বিষয়টা, বা মূল ইস্যু বললে আমরা সমস্যার কথা বলতে পারি, ইস্যু মানে সমস্যাও হতে পারে, মূল যে সমস্যা, মূল যে বিষয়, বা এখানে সমস্যা ধরি আমরা। দ্য ফান্ডামেন্টাল ইস্যু, যে মৌলিক, ফান্ডামেন্টাল মানে মৌলিক যে ইস্যু, মৌলিক যে প্রবলেম, মৌলিক যে সমস্যা, ক্যান নট রিজলভ বাই মিয়ারলি ডিসকাসিং দেম, বলছে সমস্যাগুলো রিজলভ করা, সমাধান, রিজলভ মানে সমাধান করা, তাহলে সমস্যাগুলো সমাধান করা যাবে না, হয় না, সমাধান করা যায় না বাই মিয়ারলি, কিসের দ্বারা, কেবলমাত্র, মিয়ারলি মানে কেবলমাত্র ডিসকাসিং, আলোচনা করে সেই সমস্ত প্রবলেমগুলোকে দেম, তাদেরকে, উইথ পিপল, মানুষজনদের সঙ্গে। তাহলে দেখো ইস্যু, প্রবলেমের সমস্যা নিশ্চয়ই প্রবলেম একা করবে না, কারোর দ্বারা সমাধান করা হবে, তাহলে বাক্যের সেন্স কিন্তু প্যাসিভ, SSIVE, তাহলে প্যাসিভ করতে গেলে কি হবে, ক্যানের পরে বি দিতে হবে, ক্যানের পরে বি দিয়ে প্যাসিভ করতে গেলে, এখানটা একটু মুছে দেবো আমরা, প্যাসিভ করতে গেলে কি হবে, ক্যান নট, তারপরে একটা বি, আর মেন ভার্বের রিজলভ তার সঙ্গে থার্ড ফর্ম, রিজলভড, ক্যান নট বি রিজলভড হবে, রিজলভ, কারণ বাক্যের সেন্স প্যাসিভ, আমাদেরকে প্যাসিভ করতে হবে, কারণ প্রবলেম, ফান্ডামেন্টাল ইস্যু মানে ফান্ডামেন্টাল প্রবলেম নিজেকে তো রিজলভ করছে না, তাহলে ক্যান নট রিজলভ দিলে মানে হবে কি, ফান্ডামেন্টাল ইস্যুটা নিজেকে রিজলভ করছে, যেটা মানুষের কাজ, তাহলে ইস্যু প্রবলেমের কাজ নয়, প্রবলেম মানুষের দ্বারা সলভ করা হয়, তাহলে প্যাসিভ, তাহলে প্যাসিভ করতে গেলে ক্যান মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, রিজলভড হবে, ফান্ডামেন্টাল ইস্যু ক্যান নট বি রিজলভড বাই মিয়ারলি ডিসকাসিং দেম, কেবলমাত্র তাদেরকে আলোচনা করে সেই মৌলিক প্রবলেমগুলো সমাধান করা যাবে না, উইথ পিপল, মানুষের সাথে আলোচনা করে, ঠিক আছে, তাহলে ক্যান নট বি রিজলভড হবে, অপশন দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্যান নট বি রিজলভড। ওকে, এবার চলো 59 কি বলছে দেখো, হোয়াই পিপল ফাইট অ্যামং দেমসেলস, বলছে হোয়াই পিপল ফাইট, কেন মানুষজন লড়াই করে, বলে, খায়, যাই বললে ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিকই আছে, তাহলে হোয়াই পিপল ফাইট অ্যামাং দেমসেলভস, নিজেদের মধ্যে, অনেকের মধ্যে বললে অ্যামাং, দুজনের মধ্যে বললে বিটুইন, তাহলে অ্যামাং, ঠিকই আছে, দেমসেলভস মানুষজন বলেছে, একে দুইয়ের বেশি, তাহলে অ্যামাংই হবে, তাহলে হোয়াই পিপল, কেন মানুষজন, ফাইট লড়াই করে, অ্যামাং দেমসেলভস নিজেদের মধ্যে, অন ট্রিভিয়াল অ্যাসপেক্টস, ট্রিভিয়াল মানে তুচ্ছ, অ্যাসপেক্টস মানে হচ্ছে একটা বিষয়, তুচ্ছ বিষয়ের ওপরে, সেই বিষয়টা কি, সেই জিনিসটা হচ্ছে মিস্ট্রি, একটা রহস্য, যে মানুষজন কেন, দেখো পুরো বাক্যটা কিন্তু একটাই বাক্য, সিম্পল সেন্টেন্স, এখানে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল, SIMPLE, সিম্পল সেন্টেন্স, SENTENCE, সিম্পল সেন্টেন্স, কেন বুঝলাম, একটাই ভার্ব, বাক্যের মধ্যে যদি ভার্ব একটা থাকে সেটা সিম্পল সেন্টেন্স হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, এখানে হোয়াই দিয়ে শুরু হয়েছে, অনেকের মনে হতে পারে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু না, এখানে পুরোটা সাবজেক্ট, হোয়াই পিপল ফাইট অ্যামং দেমসেলভস অন ট্রিভিয়াল অ্যাসপেক্টস, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট, হোয়াই কেন মানুষজন লড়াই করে নিজেদের মধ্যে, অন ট্রিভিয়াল অ্যাসপেক্ট ছোট বিষয়ের উপরে, তুচ্ছ বিষয়ের উপরে, পুরোটা সাবজেক্ট, সেটা কি, এই বিষয়টা হয়, ইজ মানে হয়, এটা হয় মিস্ট্রি, একটা রহস্য, ঠিক আছে, তাহলে বাক্যে কোনো ভুল নেই, এটা হবে নো ইমপ্রুভমেন্ট। ওকে, এবার যাবো নেক্সট বাক্যে, এবং দেখো, এবং অনেকে হোয়াই দেখে কি করবে, এখানে দেখো অনেকে যেটা করবে সেটা হচ্ছে প্রশ্নবোধক করতে যাবে, এখানে হোয়াই আছে, হোয়াই কিন্তু যদি কমন সেন্স থাকে, বাক্যের লাস্টে দেখো ফুল স্টপ আছে, আর ফুল স্টপ থাকা মানে বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ, প্রশ্নবোধক নয়, অনেকে হোয়াই দেখে প্রশ্নবোধক ভাববে, তখন এই ডু আনবে, ঠিক আছে, ভার্ব আনতে পারে, হ্যাড আনতে পারে, ঠিক আছে, তো এটা ভুল, আগে দেখে নেবে বাক্যের শেষে কি আছে, ফুল স্টপ থাকলে অ্যাসার্টিভই হবে, বাক্যটা অ্যাসার্টিভ। ওকে, তো হোয়াই থাকলেই সবসময় বাক্য কিন্তু ইন্টারোগেটিভ হবে না, এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, INTERROGATIVE, ইন্টারোগেটিভ। এবার যাবো ষাট দাগ কি বলছে দেখো, লাস্ট কোয়েশ্চেন আমরা করবো আজকে, তো ষাট দাগ কি বলছে দেখো, ষাট দাগ বলছে যে হি ফরগট, সে ভুলে গেছিল, দ্যাট হি হ্যাড গান দ্য অফিস বিফোর টাইম, সে সময়ের আগে অফিসে পৌঁছে, আচ্ছা কি বলতে চাইছে পুরোটা পড়ি তাহলে বুঝতে পারবো, হি ফরগট, সে ভুলে গেছিল যে হি হ্যাড গান দ্য অফিস বিফোর টাইম, বাট নাও ইট ওয়াজ টু লেট, কিন্তু এখন এটা মানে বলতে চাইছে তার হয়তো যেতে হতো, তার সময়ের আগে অফিসে যেতে হতো, বাট নাও, কিন্তু যখন তার মনে পড়েছে এখন, ইট ওয়াজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে, তার দেখো বাক্যের সেন্স কিন্তু পাস্ট, ওয়াজ রয়েছে, যেখানে হাইলাইট করা নেই সেই অংশে পাস্ট আছে, মানে তুমি বুঝতে পারছো বাক্যের ব্যালেন্স কি, বাক্যের টেন্স হচ্ছে পাস্ট টেন্সেই করতে হবে, মানে হ্যাড রাখতেই হবে, মানে টেন্স হ্যাড রাখতে হবে না, আবার এখানে ফরগট রয়েছে, ফরগটও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে পাস্টের প্রভুত্ব বেশি আছে, পাস্ট বাক্যটাকে ডমিনেট করছে, তার মানে বাক্যটা পাস্ট টেন্সে হবে,
তাহলে এখানে হবে কি বাধ্য হওয়া বলছে, ঠিক আছে, যে মানে যেতে হতো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, মানে আমি বাধ্য যেতে, আমাকে যেতে হতো, আই হ্যাড টু গো। তাহলে এইখানেও তাই, অফিসে কাউকে আগে সময়ের আগে যেতে হতো কিন্তু সে যেতে পারেনি, হি ফরগট, সে ভুলে গেছিল, দ্যাট হি হ্যাড টু গো বলতে পারি আমরা। হ্যাডের পরে টু দিলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, গান হবে না, হ্যাড টু গো, হি ফরগট দ্যাট, সে ভুলে গেছিল যে হি হ্যাড টু গো টু, একটা টু বসবে, হি হ্যাড টু গো টু দ্য অফিস বিফোর টাইম বাট নাও ইট ওয়াজ টু লেট। আমরা অপশান দেখে নিই আছে নাকি, হ্যাড টুর পরে গট হয় না, ভুল এটা, হ্যাড বিন গোয়িং টু, আচ্ছা লাগবে না এটা, ওয়াজ গোয়িং টু, আচ্ছা হ্যাড টু, আচ্ছা হ্যাড টু গট, অপশানে কি কিছু আছে, ওয়াজ বিং, আচ্ছা অপশান পুরো সবগুলোই ভুল আছে, হবে কি একটু ভালো করে দেখে নাও, হ্যাড টু গো হবে, এখানে হ্যাড টু, এখানে গটটা কেটে দাও, এখানে গটটা যদি মুছে দিই একদম এর আগেরটা পারফেক্ট হবে, ঠিক আছে। কী হবে, হি ফরগট, সে ভুলে গেছিল, দ্যাট যে হি হ্যাড টু গো, তাকে যেতে হতো, দ্য হ্যাড টু গো, একটা টু হবে এখানে, হ্যাড টু গো টু, যেহেতু টু নেই, হি হ্যাড টু গো টু দ্য অফিস বিফোর টাইম, সময়ের আগে তাকে যেতে হতো, বাট নাও ইট ওয়াজ টু লেট, কিন্তু যখন তার মনে পড়েছিল তখন অনেক দেরি হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে হ্যাড টু গো টু হবে, ওকে। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু আমাদের এখানেই আর কি শেষ হবে। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে, এবং নেক্সট ক্লাসেও আমরা আলোচনা করবো প্রবলেমটা নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন প্রবলেম নিয়ে।